আজকের সেমিনার বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থা এবং আমাদের দায়িত্ব পার্সপেক্টিভে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে, পরিপ্রেক্ষিতে বর্তমান যে জাতীয় শিক্ষানীতি 2020 তা আছে 2020। ফলে আমরা সামগ্রিকভাবে গোটা বিষয়টা আলোচনার মধ্যে আনব। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তা, অধ্যাপক শ্যামল চক্রবর্তী এবং অধ্যাপক আব্দুল কাফি, এবং আমাদের মধ্যে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক কেশব ভট্টাচার্য, তিনি উপস্থিত হয়েছেন, এবং উদ্বোধক আমাদের অল ইন্ডিয়া কনফেডারেশনের সভাপতি বিএস হোতা, তিনিও এসে গেছেন। ফলে আমরা যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদের 65তম বর্ষ উদযাপন উপলক্ষে আজকে আমাদের যে সেমিনার আলোচনা সভা বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থা এবং আমাদের দায়িত্ব, আমি বলেছি যে তার পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষানীতি 2020 আছে, কিন্তু তার সঙ্গে সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থা দেশ এবং রাজ্য মিলিয়ে আমরা আজকে এই সেমিনারের আয়োজন করেছি। প্রথমে আমি এই সেমিনারের যিনি উদ্বোধক তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। আমাদের অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এমপ্লয়িজ কনফেডারেশনের সভাপতি কমরেড বিএস হোতা, আপনি মঞ্চে আসুন। হ্যাঁ রাখছি। আমাদের এই সেমিনারের যিনি সঞ্চালক অধ্যাপক কেশব ভট্টাচার্য, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই সেমিনারের অন্যতম দুজন বক্তা অধ্যাপক শ্যামল চক্রবর্তী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং অধ্যাপক আব্দুল কাফি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, প্রথমে আমি আমাদের একটু এই সংগঠনের পক্ষ থেকে, যেহেতু 65তম বর্ষ উদযাপনের এই অনুষ্ঠান আমাদের তার অঙ্গ, প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব আমাদের আজকের উদ্বোধক কমরেড বিএস হোতাকে। আমি কমরেড মনিকা সাহা, আমাদের সংগঠনের সভাপতি, তাকে অনুরোধ করছি পুষ্পস্তবক দিয়ে আমাদের আজকে সেমিনারের যিনি উদ্বোধক তাকে বরণ করে নিতে। ফুলটা বাবলু। আমি কমরেড আশা দত্তকে ডাকছি, আমাদের আজকের এই সেমিনারের সঞ্চালক অধ্যাপক কেশব ভট্টাচার্য, যিনি ওয়েবকুটার জেনারেল সেক্রেটারি এবং এআইফুক্টোর প্রেসিডেন্ট অল ইন্ডিয়া, তার হাতে পুষ্পস্তবক তুলে তাকে বরণ করে নিচ্ছে। আমি কমরেড সাথী দাশগুপ্তকে ডাকছি। সাথী আছে তো সামনে? হ্যাঁ, চলে এসো। অধ্যাপক শ্যামল চক্রবর্তীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উল্টা। আচ্ছা, আমি কমরেড দেবশ্রী চৌধুরীকে ডাকছি, আমাদের অন্যতম বক্তা অধ্যাপক আব্দুল কাফির হাতে পুষ্পস্তবক তুলে তাকে বরণ করে নেওয়ার জন্য। এরপর আমরা আমাদের এই 65তম বর্ষ উদযাপনের অন্যতম অঙ্গ ছিল, আমরা একটু উত্তরীয় পড়িয়ে প্রত্যেককে সম্মান জানাবো। প্রথমে আমাদের সাধারণ সম্পাদক কমরেড জিতেন সিং, বিএস হোতা অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তাকে এই উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইয়ে কমরেড গৌতম দে কোথায়? গৌতম যুগ্ম সম্পাদক, চলে আসো, উত্তরীয় পড়িয়ে দাও আব্দুল কাফিকে। লালন সিং, উত্তরীয় পড়িয়ে দাও শ্যামল চক্রবর্তীকে। অধ্যাপক শ্যামল চক্রবর্তীকে উত্তরীয় পড়িয়ে দেবে। আচ্ছা, আমার বরুণ জানা, উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন আমাদের অধ্যাপক কেশব ভট্টাচার্য। এবার 65তম বর্ষ উদযাপনের জন্য আমরা একটি মেমেন্টো করেছিলাম, স্মারক। সেই স্মারক তুলে দিচ্ছেন বিএস হোতার হাতে আমাদের সাধারণ সম্পাদক কমরেড জিতেন সিং। মেমেন্টো। আব্দুল কাফির হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন কমরেড বাবলু দাস, আমাদের অফিস সম্পাদক। তুলে দে।
আচ্ছা, অধ্যাপক শ্যামল চক্রবর্তীর হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন কমরেড সমীরণ চক্রবর্তী। অধ্যাপক কেশব ভট্টাচার্যের হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন কমরেড গোপাল সাহা। আমাদের অন্যতম এক্সিকিউটিভ কমিটির নেতৃত্ব কমরেড গোপাল সাহা অধ্যাপক কেশব ভট্টাচার্যের হাতে মেমেন্টো স্মারক তুলে দিচ্ছেন, 65তম বর্ষ উদযাপনের স্মারক। এবার আমি অনুরোধ করব আমাদের সাধারণ সম্পাদক কমরেড জিতেন সিংকে এই সেমিনারে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে এবং সম্মানীয় যারা বক্তা, উদ্বোধক, সঞ্চালক সকলকেই স্বাগত জানিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বক্তব্য উপস্থিত করার জন্য। উপস্থিত আমাদের অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এমপ্লয়িজ কনফেডারেশনের প্রেসিডেন্ট কমরেড ভিএস হোতা, আমাদের প্রফেসর আব্দুল কাফি, প্রফেসর শ্যামল চক্রবর্তী এবং প্রফেসর কেশব ভট্টাচার্য এবং উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুরা, আমি কর্মচারী সংসদের পক্ষ থেকে আজকের এই সভায়, এই সেমিনারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পেনশনার অ্যাসোসিয়েশনের সহকর্মী বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কিছু রিসার্চ স্কলাররা। ফলে যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদের পক্ষ থেকে আমরা সকলকেই অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এবং আপনাদের জানা আছে যে এই বছরটা আমরা যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদের 65 বছর 65 ইয়ার্স সেলিব্রেট করছি এবং সারা বছর ধরে আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা এই বছরটা পালন করেছি এবং করব। একতা যাত্রার মধ্যে দিয়ে আমরা শুরু করেছিলাম ইন দ্য মান্থ অফ জানুয়ারি, 20শে জানুয়ারি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আমরা আমাদের রাজ্য ফেডারেশন যুক্ত সংগ্রাম পরিষদের কাউন্সিল মিটিং এখানে করেছি। আমরা এই মেমেন্টো বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মীদের কাছে এই 65 ইয়ার সেলিব্রেশনের মেমেন্টো পৌঁছে দিয়েছি। যেখানে যেখানে বাকি আছে এখনো আমরা সেখানে পৌঁছে দেব। আমরা কথা দিয়েছিলাম যে আমরা ন্যাশনাল লেভেলের সেমিনার করব, ফলে আজকে আমরা এই সেমিনার করছি। আগামী ডিসেম্বর মাসে 13 তারিখে আমাদের ত্রিগুণা সেন মেমোরিয়াল হলে একটি কালচারাল প্রোগ্রাম হবে এবং জানুয়ারি মাসে 19শে জানুয়ারি আমরা গেট টুগেদারের মধ্যে দিয়ে আমাদের এন্ডিং সেরিমনি করব এবং এই গেট টুগেদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কর্মচারী সংসদের সর্বস্তরের সদস্যদের নিয়ে হবে, আমাদের প্রাক্তন নেতৃত্ব যারা তাদেরকে নিয়ে হবে, আমাদের গেস্টরা থাকবেন, সবাইকে নিয়ে গেট টুগেদারের মধ্যে দিয়ে আমরা এই 65 ইয়ার সেলিব্রেশনের সমাপ্তি ঘোষণা করব। স্বাভাবিকভাবে আমরা একটি স্মরণিকা সুভিনিয়ার প্রকাশ করব, যাতে আমাদের এই 65 বছরের গর্বের যে কর্মচারী সংসদ, তার ঐতিহ্য, তার ইতিহাস, তার মধ্যে আমরা উল্লেখ করব। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা গর্বের ইতিহাস আছে, তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদেরও গর্বের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমাদের আজকে উপস্থিত হয়েছেন এক্স এমপি এবং অল ইন্ডিয়া ইউনিভার্সিটি এমপ্লয়িজ কনফেডারেশনের প্রেসিডেন্ট কমরেড ভবানী শঙ্কর হোতা। আমার মনে আছে এর আগে, আজ থেকে প্রায় 33-34 বছর আগে, 1990 সাল আমাদের পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদের প্রথম রাজ্য সম্মেলন যাদবপুরে অনুষ্ঠিত হয়েছিল।
সেই সময় ছিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ের কমরেড পরিমল দাস, যাদবপুরে প্রদীপালক বন্দ্যোপাধ্যায়, নীরেন গুহ চৌধুরী, শ্রাবণীদি এখানে উপস্থিত আছেন। তাদের নেতৃত্বে জেসি এর কনফারেন্স হয়েছিল এবং সেখানে কমরেড ভিএস হোতা এসছিলেন উদ্বোধন করতে। আমার সেই সময় সেই রাজ্য কনফারেন্সে একজন স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল। ফলে এটাও আমি নিজে খুব গৌরব বোধ করি যে প্রথম রাজ্য সম্মেলন যাদবপুরে হয়েছিল এবং আমি সেখানে থাকার একটা সুযোগ পেয়েছিলাম। ফলে আমরা যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদের পক্ষ থেকে এই বর্তমান উচ্চ শিক্ষা এবং আমাদের দায়িত্ব, এই বিষয়টাকে বেছে নিলাম কেন? এই বিষয়ের উপর বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 উপরে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে। আমাদের রাজ্য সংগঠন থেকেও আমরা বহুবার এই ধরনের আলোচনা আয়োজন করেছি। কিন্তু আমরা মনে করছি আজকের দিনে শুধু আমাদের মধ্যে আলোচনাটা রাখলেই হবে না, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে এই আলোচনাগুলো পৌঁছে দেওয়ার দরকার আছে। তাই আমরা এই সেমিনারটা করছি এবং দেখবেন আমরা টোটালটাই ভিডিওগ্রাফি করব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে যারা এখানে উপস্থিত হতে পেরেছেন তাদের কাছে তো যাবেই, যারা উপস্থিত হতে পারেননি তাদের কাছেও আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমাদের ওয়েবসাইট, ফেসবুক এবং অন্য সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছেও আমরা পৌঁছে দেব, কারণ পৌঁছে দেওয়ার দরকার আছে। যেরাম আমাদের এখানে বক্তারা আছেন সমস্ত বিষয়ই আলোচনা করবেন, ওর মধ্যে আমি ঢুকবো না। ন্যাশনাল এডুকেশন পলিসি আজকে বর্তমানে যা শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে তো আসলে বলে দিচ্ছে পয়সা হয় তো শিক্ষা হয়। এবং এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটাতে মূলত আমাদের উপর, আমরা যারা নন টিচিং তাদের কথা যদি বলেন সেভাবে উল্লেখ করা নেই, তার সম্পর্কে কিছু বলার নেই, অথচ আমাদের রেসপন্সিবিলিটি আছে। আজকে যদি আমাদের কর্মী, আমাদের সাফাই কর্মী যদি ভাইস চ্যান্সেলরের চেম্বার সাফাই না করেন, ঠিক মতন কাজ না করেন, তাহলে যাদবপুরের ভাইস চ্যান্সেলর সেই সিটে বসে কাজ করতে পারবেন না। শুধু যাদবপুরের কথা বলছি না, অর্থাৎ সব জায়গায়। কিন্তু আমরা অবহেলিত, নন টিচিংরা অবহেলিত, তাদেরটা সেভাবে গুরুত্ব পায় না। আজকে গোটা ভারতবর্ষে সর্বত্র নিয়োগ হচ্ছে না, শূন্য পদ, কোথাও কোনো নিয়োগ নেই, সমস্ত আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি চলছে। পশ্চিম বাংলায় আরো হালত খারাপ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে লাস্ট 15 বছর কোনো নিয়োগ হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 50% কর্মী নিয়ে আমরা কাজ করছি। এইরকম সময় আমরা এই বিষয়টাকে আলোচনার মধ্যে রেখেছি, কারণ আমাদের যতই অবহেলিত করা হোক না কেন, শেষ কথা কিন্তু কর্মচারীরা বলবে, কর্মচারী সমাজ বলবে, মেহনতি মানুষ বলবে, শ্রমিকরাই বলবে শেষ কথা। এবং এইটা গতকালকে আরেকবার প্রমাণ হলো ওই উত্তর কাশীতে। গত 17 দিন ধরে 41 জন শ্রমিক সেই সুড়ঙ্গের মধ্যে जिंदगी और मौत के साथ एक লড়াই করে বেঁচেছিলেন। এটা কত বড় মানে তাদের কাছে সাহসের ব্যাপার যে একটা সুড়ঙ্গের মধ্যে 17 দিন ধরে আটকে আছেন সেই শ্রমিকরা, লড়াই করছেন জিন্দগি এবং মতের সাথে, এবং তাদেরকে উদ্ধার করার কাজ আমরা জেনেছি যে আমাদের দেশের মেশিন, আমাদের দেশের টেকনোলজি, বিদেশের টেকনোলজি শেষমেশ সবাই ফেল করেছে। ওই শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে জন্য আবার
নতুন করে আমাদের শ্রমিক এক্সপার্ট শ্রমিকদেরই আনা হয়েছে এবং শেষে তারা ওই ছেনি হাতুড়ি ব্যবহার করেই পাহাড় কেটে সুড়ঙ্গ বানিয়ে তাদেরকে উদ্ধার করেছে। ফলে আমরা কর্মচারী সংসদের পক্ষ থেকে আজকের এই সভার মাধ্যমে তাদেরকেও আমরা লাল সালাম জানাচ্ছি, রেড স্যালিউট টু দেম। এবং এই কথা বলে আমি আপনাদের সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে স্বাগত অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যাদবপুর ইউনিভার্সিটি কর্মচারী সংসদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। Now I like to request Comrade B.S. Hota, our All India President, will inaugurate and address the seminar. Then moderator will take the charge. Please come, Comrade B.S. Hota. On behalf of the All India University Employees Confederation, congratulate Jadhavpur University Employees Sansad on its organizing the seminar on the occasion of the 65 years of the existence of the Karmachari Sansad. First, my respect to all the eminent professors sitting here and all the teachers, our employees, and maybe students, those who are sitting in the dais, in the audience. Comrade Anjan Ghosh, of the Secretary General of the All India University Employees Confederation, is also sitting on the front row. I am basically, you all of know the topic. I am basically an activist. I am not a very expert in giving lecture, but I will try to explain within my knowledge or within my intelligence on the problem that has been we are going to discuss. Very eminent professors are there. We have already heard twice or thrice Professor Samuel Chakraborty. We have heard you in the Science College. I have never heard Professor Sapi. But I believe all of them will speak in Bengali, so I am trying to speak in English or maybe in Hindi, few words in Hindi. You see, as I have already told you, long back, I was not very comfortable to speak. I was very comfortable to speak in groups, but not in big meeting. My first, not only big meeting, but the biggest meeting was in Mavalankar Hall in Delhi, that is a part of the parliament, where a new organization was formed called United Council of Trade Unions, UCTU. And the convention was there held on 28th August 1974. The organizers, they invited, apart from many state national federation, also the University Employees Confederation. So we resolved to send 3 delegates. One, Comrade Anil Rai Chaudhary from Guwahati University, Assam. Comrade Sunil Dasgupta from Kolkata University. And myself. So I was on behalf of the confederation, where big people were on the dais. And I was also got the opportunity to sit on the dais. Comrade Jyoti Bosu as a part of the CITU. Comrade Jyotirmoy Bosu as a part of the Lok Sabha. George Fernandez, Madhulumai as a parliamentarian. And so many other people, national federations, central government employees, insurance employees, bank employees, teachers employees, teachers organization, then medical representative organization, railway federation. There are so many people, some more than 42 organizations. And that conference was known as the Wage Freeze Conference, because
At that time, the government, they wanted to freeze the wage, and also the bonus was cut at that time. So there was a huge hue and cry at that time. And after 1 year, emergency followed. I'm not going into that. Now, the present situation of education and our role. I was jokingly, before coming here, I was telling Comrade Jitin Singh, our role, what can be our role? Jokingly, don't take it very seriously. The only role is to throw somebody in Delhi and in Calcutta, throw out, so that all this problem can be solved. Partially, not fully. But what is actually happening? Let me tell you, all of the learned people present here must be knowing, 1964 and 66, the Kothari Commission was constituted. Professor Daulat Singh Kothari was the chairman of the UGC at that time. Before Kothari Commission, there were 6 commissions, big or small or medium. Then after a long time, while Mr. Rajiv Gandhi was the Prime Minister, he also introduced a new education policy in 1986. And that policy was a part of the 1986, that was a part of the common minimum program adopted by some parties, including the left parties. And that point 8 of the common minimum program, CMP, mandated the government to provide 6% of the GDP for the education. And there are so many other things. Then Yaspal Committee, then Birla Mohan Kumar Mangalam, a committee headed by Mohan Kumar Mangalam. So many other committees are there, and now we have got this committee set up in 2017, which report came in 2019, or implemented in 2020, called National Education Policy. We can endlessly discuss about the present situation, on education, but I will only highlight 1 or 2 points. See, as I have already told, several commissions, they have recommended 6% of the GDP. It was placed in the parliament. Then government decided to implement the policy, but it was never implemented. Even the Kasturi Rangan committee, which drafted the new education policy, in its report has mentioned that only 2.7, in its own report, 2.7% is being spent on education. Instead of 6% is the target. Why the government is not spending in spite of so many recommendations? In spite of so many recommendations, why the government is not spending or increasing its spending on education? In fact, since 2014, I hope you must have marked, I am marking, what I am noticing that the health budget, education budget, and child and social welfare budget is being reduced gradually since 2014. And education budget is also gradually reduced. Not in absolute term, but in real term. So, the funds are allotted less, problems are bigger than what was earlier. And how they are dealing with this? Not providing fund to the university as required and curtailing the budgetary allocation. How the government, I am not saying the one government, but so many successive government. Now, after 2014, it has been aggravated. But earlier also the problem existed. What they are doing? They are cutting expenditure in the university by 3 or 4 ways. One, about the teaching staff, guest lecture and contractual teacher are being employed in almost all the universities.
whether it is a central university, whether it is a state university, whether it is a agriculture university, whether it is a technological university, whether it is a health university, you will find everywhere the less paid guest lecture and contractual teacher are being employed. And the number of posts of teaching, the permanent teaching posts are gradually reduced. So also for the non-teaching employees, administrative staff, officers, casual employees, contractual employees, outsourced employees, they are being employed in large number in almost all the universities in the country. And a very peculiar thing, I hope most of you know, I will not be surprising if you do not know. In Delhi University, in the capital, one of the biggest university, that Delhi University for the non-teaching staff, they announce in the newspaper and print and both electronic media that e-tendering will be held on such and such date for employment of non-teaching staff. Means non-teaching staff, those who are aspiring to get a contractual job of the non-teaching staff, they will apply through a e-tendering process. Somebody will call that I will work in 5,000 rupees per month. Somebody else will say I will work in 4,800 rupees per month. Have you heard this thing in any educational institution? But this is being done. And we have opposed it. Now it has been stopped temporarily, I believe. Then what is happening about the staff? Then they have introduced, to make up for the less allocation of budget, fund, they have introduced self-financing courses almost in all universities. And the direct result of the self-financing course is the burden on the parents of the students, those who aspire to get admission into the university and take education. So the burden, the government who should naturally bear the burden, they are gradually transferring to the people. Students means parents of the students. So this is the way they are trying to deal with this matter. Now what is happening? As a result of this, simultaneously, while reducing funds or resorting to all these activities, they are also curtailing the autonomy of the universities everywhere. That means a reverse process of democratization is being followed in almost all the universities. Earlier, before emergency, there was no system of non-teaching employees representation in the university bodies like Senate and Syndicate, Executive Council, Court, etc. But after 1977, when there was a change of government in Bengal, and also in a few universities in Kerala, and although there is a Congress government in Odisha, the non-teaching employees, they fought 43-day strike, and as a result, the act was amended to enable the non-teaching employees to send their representative to Senate and Syndicate, and by provision of act, it was possible in all the universities in West Bengal and few universities in Kerala. Now that is overturned. It is not there. And you will be surprised to know, I think most of you, sir, knowing, in Orissa, the act was amended and Senate was abolished. There is no Senate. Some teachers, they have gone, some of the teachers and one former Vice Chancellor, they have gone to Supreme Court after getting an adverse judgment from the High Court. Now it is pending there. Now Senate was abolished. This has never happened anywhere in India or even in the world in a university setup. But this is being done. And we are, while talking about the present situation,
if we can talk about all the aspects, it will take pretty long time. But what I was trying to, only few days back I was trying to see that the number of students from minority communities is reduced by 1.7 lakhs in whole of India within 1 year. And which are the states? Madhya Pradesh, Uttar Pradesh, and Bihar also. Bihar is a peculiar state. Morning so secular, matinee so communal, evening so secular again, and night so again communal. So it is a very peculiar state. So I am not going to elaborate. You must be understanding. But in MP and particularly in Uttar Pradesh, the number of students from Muslim community, minority community going to the university in higher education, it is not in primary and secondary, their number is reduced. But there are 3 states, as per the report. There may be many other states, Kerala, Telangana, and West Bengal, where there is a marginal increase in the number of students, increasing over the last year to this year. The Muslim or minority communities students, they are increasing in the university, taking more admission in the university. And if you seriously think about the matter, the problem, you don't have to, I think, engage much of your mind. You can know why this is happening in few states, which is called Hindi heartland, and why it is not happening in Kerala, Telangana, and West Bengal. So it is a matter to be seriously thought over and pondered, and we have to come to a conclusion. Now, what is happening? There are 2 other things. The NIRF, Professor Sir, set up by the government. NIRF is almost every year issuing ranking. The best university in India, the second best university in India. The best university in India is Indian Institute of Science, Bangalore. 2023 ranking. The second best institute is Jawaharlal Nehru University, New Delhi. And third is Jamia Millia Islamia. And fourth is where we are sitting now, Jadhavpur University. And fifth, 6th or 7th, Aligarh Muslim University, University of Hyderabad. In 2022, Calcutta was declared as 8th, the best university. Calcutta University was declared in best university in India. Why I am saying this? As per the government's parameter, Jadhavpur, Calcutta University, IIC, Indian Institute of Science, Jamia Millia Islamia, Jawaharlal Nehru University, Aligarh Muslim University, as I have said, University of Hyderabad. These are the best universities as per the government ranking in India. Now just pause and think back. What is happening in 9 years? What is happening in last 9 years? 3 things is happening: attack on the students, attack on the democratic freedom of the students, teachers and employees, entry of the anti-social elements, Gunda element into the campus to beat the faculty and the students, create disturbance, communal person to be raised so that police can enter into the campus,
and terrorize the students, teachers and employees. This is happening in which university? Started from JNU, University of Hyderabad, Jamia Millia Islamia, Jadhavpur University also attempts were made. Recently we have seen how a democratic cooperative election in Kalyani University was attacked by outside Gunda, encouraged by the university authorities. And this is more or less, you see, but what is surprising and shocking for me is that all the best university declared by the government of India is being attacked. What for? Because they are best. Because they are best. So why you are so worried about the best institute in India? To prevent knowledge from coming, to prevent the discussion of the people's problem, those who are going socially aware program and action in the different universities. The students are fighting for their democratic right. Employees are fighting for their own economic issues and other issues. So you see, the target of the government, mostly central government, the target of the government is the institute which are declared by the government itself as the best institute in India. It is very surprising and shocking also at the same time. So this is, so many other things are there. And what is the way the universities are being financed, the way the university autonomy is being curtailed, the way the grants are being reduced, which I will call, it is a pauperization of the university system in India. Lack of autonomy, lack of democratization, lack of funds. What is the result of that? 13,28,000 of the students from India, they are reading abroad. In 99 countries they are reading, but in mostly some 9 to 10, those who are more than 1,80,000, and USA topping the list. And what is the outflow of foreign exchange? $70 billion per annum. $70 billion, you can just calculate. And Australia is a big player in international higher education, exporting and also importing. Australia used to earn $40.1 billion per annum from the business out of international students, higher education. During pandemic, it was reduced to $25.2 billion. Now again, it is being rising. And from online courses, they are earning $3.1 billion. What is the government of India is doing? The government of India, what the government of India is doing, perhaps you know everything. I don't want to elaborate. But what the new education policy or national education policy 2020 says, what is they say? In page 430, I think, 430 or, yes, it is 430, of the draft policy of Kasturi Rangan Committee. It was enunciated that both private and public institutions of education shall be equally treated in the matter of finance and other things. That means leading towards total privatization in course of time, not suddenly. And to encourage philanthropic institutions. Who are the philanthropic institutions? Can you find out one name? One philanthropic institution operating in all India level is Saraswati Sishu Vidya Mandir, operating in national level. Another I discovered only 2-3 days back that it is
Isparia, Kanyakumari, what is that? Then Mount Abu? Prajapita, Isparia Vishwavidyalaya. And Prajapita Isparia Vishwavidyalaya has taken the responsibility to spread the message of the government on education. They have organized 3 conferences, big conferences, spending huge amount of money. The first conference was organized at Rama Devi Women's University in Bhubaneswar, inaugurated by Mahamahim Draupadi Murmu Rashtrapati. After 2 months, again in Baripada, Mayurbhanj district, Mahamahim Rashtrapati Draupadi Murmu in presence of Dharmendra Pradhan, Union Education Minister. They have given responsibility to Isparia, whatever that name is. And on 22nd at Sambalpur, again the message of spreading education was inaugurated by Mahamahim Rashtrapati Draupadi Murmu in presence of Dharmendra Pradhan, Union Education Minister. This is how they are going to deal with the education in the days to come. So we have to, as I have now it says, our responsibility. Our responsibility on 2 lines I will take. 1, greater unity among the students, teachers, and non-teaching employees, including officers, for democratic struggle within the university campus. And the same unity should be forged outside the campus with mainstream trade union movement, democratic opinion, progressive opinion, so that a mass movement can be built up, a awareness campaign can be launched to expose the anti-people education policy and attitude of the government, and launch a movement and also influence the political, social and other classes, so that right thinking people will come together and tell the things clearly, frankly, and try to educate the people. And we have to involve I repeat, we have to involve the students in it, both inside and outside the campus. This is the shortest possible task we can achieve. And I believe that it is possible and it is going to happen. I thank you, Jadhavpur Karmi Sansad, for organizing this seminar. I thank you, all of you, and I thank you all eminent teachers, professors sitting here, for inviting me and tolerating me for how many minutes? 25 minutes. Thank you very much. Respected Mr. Hota, সম্মানীয় অধ্যাপক শ্যামল চক্রবর্তী, আমার অনুজ প্রতিম আব্দুল কাফি, অঞ্জনবাবু, শ্রাবণীদি সহ প্রত্যেক সহকর্মী বৃন্দকে শুভ অপরাহ্ন জানিয়ে আমি গোড়া 2-1টি কথা বলতে চাইছি। আজকে আলোচনার যেটা বিষয়বস্তু, যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং আমাদের কর্তব্য, এই নিয়ে 2জন বিশিষ্ট বক্তা আছেন, তারা বিস্তারিতভাবে আলোচনা করবেন। এখন বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে হঠাৎ আমাদের আলোচনা করার কেন দরকার পড়লো বলতে গেলেই প্রথমেই যেটা আসবে আলোচনায় সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020। ঠিক, আমি তার ডিটেলের মধ্যে যাচ্ছি না, আমি 2-1টি কথা আপনাদের সামনে খালি উল্লেখ করব। সেটা হচ্ছে এই শিক্ষানীতি আপনারা শুনলেন, মিস্টার হোতা বলেছেন যে 1968-এ ইন্দিরা গান্ধীর সময়, তারপরে 86-এ রাজীব গান্ধীর সময়ের পরে অনেক দিন পর একটা শিক্ষানীতি বেরোলো। ফলে এটা নিয়ে, এবং বেরোলো কোভিড পরিস্থিতিতে, যখন স্কুল কলেজ সব বন্ধ, সেই সময় পার্লামেন্টে প্লেস না করে এটা বেরোলো, এবং বেরোনোর পরে আমরা ওই গৃহবন্দী অবস্থাতেই খুব উৎসাহ নিয়ে এটাতে কি আছে দেখবার চেষ্টা করলাম, এবং দেখে আপনাদের সামনে বলতে দ্বিধা নেই যে আমরা সম্পূর্ণভাবে হতাশ হয়েছি। কারণ আমরা যারা শিক্ষা আন্দোলন করি একটা নীতি বা আদর্শকে সামনে রেখে, প্রথমেই যে জিনিসটা আমরা মনে করি যে কয়েকটি জিনিস, তার মধ্যে প্রথম হলো যে শিক্ষাটা সকলের জন্য হবে এবং শিক্ষা ব্যবস্থা হবে সরকার পোষিত।
সরকার এই শিক্ষার দায়িত্ব নেবে। আমরা দেখলাম এই শিক্ষা ব্যবস্থা যেটা হাজির করা হয়েছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে যে জিনিস হবে সেটা হচ্ছে শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ এবং একই সঙ্গে সাম্প্রদায়িকীকরণ। এই শিক্ষানীতিতে যে যে জিনিসগুলো আমাদের ভাবিয়ে তুলছে এখনো, সেটা হচ্ছে এমন একটা শিক্ষানীতি হাজির করা হয়েছে যাতে ভারতবর্ষের যে বহু প্লুরালিস্টিক বা বহুত্ববাদী চরিত্র তার উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। ভারতবর্ষের সাংবিধানিক যে স্বীকৃতি ধর্মনিরপেক্ষ দেশ তার উপরে আক্রমণের চেষ্টা হচ্ছে ইনডিরেক্টলি, এবং তার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে সাম্প্রদায়িকতার একটা বিষ বাষ্প ছড়িয়ে দেবার প্রচেষ্টা এই শিক্ষানীতির মধ্যে দিয়ে করা হয়েছে। সরাসরি কোনো কথা বলা নেই। এই শিক্ষানীতিতে যা বলা আছে তার থেকে বাইরে যেগুলো বলা নেই সেগুলো যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি তাহলে এগুলো পরিষ্কার বোঝা যায়। যেমন ধরুন, এখানে প্রাচীন ভারতের কথা অনেকবার বলা হয়েছে, কিন্তু যেটা বলা হয়নি সেটা হলো মধ্যযুগের কথা, যেটা ইসলামিক পিরিয়ড বলে আমরা জানি। ভাবখানা এমন যে আজকে ভারতবর্ষ যে জায়গায় এসে পৌঁছেছে সেখানে আসার জন্য ওই যুগের কোনো অবদান নেই, তা তো নয়। এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। এমন একটা শিক্ষানীতি আনা হয়েছে যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার উপরে ন্যূনতম জোর দেওয়া হয়েছে, এবং সেটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা এবং উদ্দেশ্য নিয়েই। উদ্দেশ্যটা হলো এই যে মানুষের বিজ্ঞান চেতনাকে, চিন্তা ভাবনা মানুষের সেগুলোকে আঘাত করো অল্প বয়স থেকে, যাতে করে ভবিষ্যতে একটা ধর্মান্ধ জেনারেশন আমরা তৈরি করতে পারি, যারা সাদাকে আমি সাদা বললে সাদা বলবে, কালো বললে কালো বলবে, বা কালোকে সাদা বললে সে সাদাই বলবে। এরা যেটা চাইছে সেটা হচ্ছে মানুষের চিন্তায়, মগজে, মননে আমূল একটা পরিবর্তন, সাম্প্রদায়িক পরিবর্তন ঘটাতে নানান একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নানা ধরনের অবৈজ্ঞানিক কথাবার্তা, কখনো হনুমানের লঙ্কায় যাওয়া দেখিয়ে বলা যে মিসাইল টেকনোলজি ছিল প্রাচীন ভারতে, কখনো গণেশের মাথা দেখিয়ে বলা যে আমাদের ওই সময় চিকিৎসা শাস্ত্র খুবই উন্নত ছিল কারণ এটা প্লাস্টিক সার্জারির নিদর্শন। এই চেষ্টা আছে, তার সঙ্গে এই শিক্ষানীতি। এই শিক্ষানীতিকে 3টে সি দিয়ে ব্যাখ্যা করা যায়: সেন্ট্রালাইজেশন, কমার্শিয়ালাইজেশন এবং কমিউনালাইজেশন। এর বাইরে এটাই কিছু নেই। সম্প্রতি এই জাতীয় শিক্ষানীতি নানাভাবে ইমপ্লিমেন্টেশন শুরু হয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে, বিশ্ববিদ্যালয়েও হতে চলেছে বা হয়েছে। 4 ইয়ার ডিগ্রি কোর্স তো চালু হয়েছে। সেখানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে একটা জিনিস, যেটাকে ওরা আগে গোড়ায় বলছিল AIKS, এনশিয়েন্ট ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেই এটা বাদ দিয়ে IKS বা ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলেছে, যেটা পড়াটা এমনকি টিচারদেরও বাধ্যতামূলক। তাতে রিফ্রেশার এবং ওরিয়েন্টেশন কোর্স করতে হবে। PhD থাকলে কত ঘন্টার কোর্স হবে, যাদের PhD নেই তাদের কত ঘন্টার কোর্স হবে, সব বলা আছে। ইন্টারেস্টিং ব্যাপার, এটাতে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য জানতে হবে আমাদের। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রাচীন ঐতিহ্য জানার বিভিন্ন অংশের মধ্যে তারা একটা জিনিস মেনশন করে দিয়েছে যে টিচারদের এগুলো শিখে এসে ছাত্রদের শেখাতে হবে, এবং যা যা শিখতে হবে তার মধ্যে একটা কতগুলো পিরিয়ড বলা আছে, এত পিরিয়ড বা এত ঘন্টা ধরে মন্দিরে ভিজিট করতে হবে। অবস্থাটা ভেবে দেখুন, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে মন্দির থেকেই আমি প্রাচীন ভারতের সমস্ত কিছু শিখে ফেলবো? কে ঠিক করে দেবে? ভারতবর্ষের যে বহুত্ববাদী চরিত্র তার উপরে এই ধরনের আঘাত অন্য কোনো শিক্ষা, এর আগের যে শিক্ষানীতিগুলো প্রণয়ন হয়েছিল তাতেও বিরোধিতা আমাদের ছিল, কিন্তু সেটা এইভাবে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব 2025 সালে, তো RSS এর
100 বছর, লক্ষ্যটা সেদিকেই, মানে ওয়ান নেশন ওয়ান ইন্ডিয়া এই থিওরি নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম পরিকল্পনা করে এই শিক্ষানীতিকে তারা হাজির করেছে আমাদের এখানে। এই শিক্ষানীতি যদি চালু পুরোপুরি হয়, ওই স্কুল ক্লাস্টার ইত্যাদি ইত্যাদি যা যা বলেছে সেগুলো চালু হলে বহু ক্ষেত্রে খেটে খাওয়া মেহনতি মানুষের নাগালের বাইরে চলে যাবে শিক্ষা ব্যবস্থা। এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু হতে চলেছে যেখানে সার্ভাইভাল অব দ্য রিচেস্ট থাকবে। ধনী ব্যক্তি তারাই সার্ভাইভ করবে, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট না। আর সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট ওরা করবে কেন? ওরা তো ডারউইনকেই বাদ দিয়ে দিয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণী বাদ দিয়ে দিয়েছে, ফলে ওরা সার্ভাইভাল অব দ্য রিচেস্টটাই চায়, সেইটাই তারা করবে। আর কয়েকটা দুটো তিনটে কথা বলে আমি শেষ করব। বক্তারা আছেন, তারা বিস্তারিতভাবে বলবেন আপনাদের সামনে। অনেক কথা আমরা শুনি, দেশের সবকিছু বিক্রি হয়ে যাচ্ছে, কয়েকটি মাত্র সংস্থা তারাই সবকিছু এখন মালিক হয়ে যাচ্ছেন বলা যেতে পারে। আমাদের অনেক কিছু বলা হচ্ছে আত্মনির্ভর ভারত হতে হবে, যদিও অনেকে নিন্দুকেরা বলেন এই আত্মনির্ভর ভারতের প্রকৃত অর্থ হচ্ছে আদানি আম্বানি নির্ভর ভারত। একদিকে আত্মনির্ভর ভারতের কথা বলবো, একই সঙ্গে ফরেন ইউনিভার্সিটি বিল পাস করে বিদেশের বিশ্ববিদ্যালয়কে ডেকে আনবো, হয়? অনেক ক্যাচি স্লোগান আমরা শুনেছি, তার মধ্যে একটা স্লোগান ছিল বেটি পড়াও বেটি বাঁচাও। শুনেছেন তো আপনারাও নিশ্চয়ই। এই শিক্ষানীতিতে নারী শিক্ষার উপরে ন্যূনতম জোর দেওয়া হয়েছে, ফলে আদ্যন্ত সাধারণ মানুষের শিক্ষার পরিপন্থী, শিক্ষার স্বার্থের বিরোধী একটি শিক্ষানীতি আমাদের সামনে হাজির হয়েছে, তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এটাই আমাদের এখন শিক্ষার অবস্থা। তার সঙ্গে সঙ্গে শিক্ষক সংগঠন যারা বিরুদ্ধ মত প্রকাশ করে বা পোষণ করে তাদের ইগনোর করা, তাদের সঙ্গে দেখা না করা। এখন উচ্চশিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষামন্ত্রী কোনো সংগঠনকে মিট করেন না, ইউজিসি চেয়ারম্যান দেখা করেন না, রাস্তায় বসে থাকি, আমরা ধর্ণা দিয়েছি 72 ঘন্টা, তাতেও দেখা করেননি, একদম রাস্তায় বসে ইউজিসি অফিসের সামনে। তো এই তো অবস্থা, করবোটা কি? আমাদের দায়িত্ব নিয়ে আমি দুটি কথা বলবো। কার্ল মার্কস বলেছিলেন এডুকেশন ইজ এ ওয়েপন। শিক্ষা হচ্ছে একটা অস্ত্র, হুজ এফেক্ট ডিপেন্ডস, যার প্রভাবটা নির্ভর করে হু হোল্ডস ইট ইন ইটস হ্যান্ড, কে তার এই অস্ত্রটা ধরে আছে তার হাতে, তার উপরে, অ্যান্ড অ্যাট হুম ইট ইজ এইমড, যে কোন লক্ষ্যে এর প্রয়োগ করা হচ্ছে। আপনারা বক্তাদের আলোচনা থেকে বুঝতে পারবেন, না এটা সঠিক হাসতে ধরা আছে, না এটা প্রয়োগ করার চেষ্টা হচ্ছে সঠিক লক্ষ্যে। ফলে আমাদের কর্তব্য এটাই হবে, যতদিন পর্যন্ত না সেটা সঠিক হাতে ফেরত যাচ্ছে এবং সঠিক লক্ষ্যে প্রয়োগ করা যাচ্ছে, ততদিন এই নিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে, যেহেতু শিক্ষার প্রভাব সর্বব্যাপী, সকলের উপরেই পড়ে, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে, রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। হ্যাঁ, কর্মসূচি, একাধটা সেমিনার সকলকে সচেতন করার জন্য তার প্রয়োজন আছে, কিন্তু সেখানেই থেমে গেলে চলবে না, তাহলে এটা আমরা আটকাতে পারবো না। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি প্রথমেই আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অধ্যাপক আব্দুল কাফিকে আহ্বান জানাচ্ছি। সম্মাননীয় সভা মুখ্য এবং আজকের এই সভার সম্মাননীয় উদ্বোধক শ্রী হোতা, আমার সহবক্তা অধ্যাপক শ্যামল চক্রবর্তী এবং এই সভায় উপস্থিত অন্যান্য বন্ধুরা, আলোচনার বিষয়ে আপনারা মোটামুটি এতক্ষণে সবাই খানিকটা আভাস পেয়েছেন, টের পেয়েছেন। উদ্বোধকের চমৎকার সংক্ষিপ্ত বক্তব্যে এবং আমাদের আজকের এই সভার যিনি মুখ্য তাঁরও প্রারম্ভিক ভাষণে আমি আমাদের
সময় যা একটু আগে স্থির হয়েছে, মোটামুটি 30 মিনিট মতো সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি। 3-4 মিনিট আগে আমাকে একবার একটু নক করে দেবেন প্লিজ। এই যে আলোচনার বিষয়, বোঝাই যাচ্ছে যে এমন একটা সময় আমরা আজকে এই আলোচনা করছি যখন উচ্চশিক্ষার এই নতুন পলিসি তা কার্যত চালু হয়ে গেছে। কিছুকাল আগে পর্যন্ত আমরা এরকম সভা রাস্তায় কিংবা ঘরে যখন করেছি তখন খানিকটা বলবার চেষ্টা করতাম যে এটাকে রুখতে হবে, আটকাতে হবে, যাতে করে না হয়। কিন্তু তখনও আমরা খানিকটা আঁচ করছিলাম যে আমরা বলছি বটে, কিন্তু শেষ পর্যন্ত সারা ভারতে গণ আন্দোলনের, ছাত্র আন্দোলনের, শিক্ষা আন্দোলনের সত্যি সত্যি এবং তার সঙ্গে সঙ্গে শ্রমিক এবং আনুষঙ্গিক অন্যান্য যে বন্ধুদের আন্দোলন, তা যদি খুব তীব্র একটা পর্যায়ে না নিয়ে যেতে পারি আমরা সবাই মিলে, এবং যদি এটাকে একটা রাজনৈতিক লড়াইয়ের চেহারা না দিতে পারি, তাহলে এটাকে শেষ পর্যন্ত রোখা যাবে না। এবং কার্যত তাই ব্যাপারটা ঘটেছে। আমরা যে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এখন এই কথা বলছি, সভা করছি, সেই বিশ্ববিদ্যালয়েও যেমন একটু আগে কেশবদা বললেন, এই শিক্ষা পলিসির বেসিক কতগুলো নিয়ম কানুন সিদ্ধান্ত আমরাই যারা আমরা এখানে কথা বলছি তারাই তাকে বাস্তবায়িত করার কাজও করেছি। 4 বছরের যে গ্র্যাজুয়েশনের কোর্স, 1 বছরের MA কোর্স, তার সিলেবাস তৈরি করা, সেই সমস্ত নিয়ম অনুযায়ী তার লেখাপড়ার পদ্ধতি চালু করা, আরো যা যা নিয়ম কানুন আছে সেই মোতাবেক। কিন্তু তারপরেও এই কথা চালাতেই হবে ক্রমাগত, কারণ অন্ততপক্ষে এখন এই ধারণায় আমাদের থাকা দরকার যে এটাই শেষ নয়, এবং এই নতুন উচ্চশিক্ষার কাঠামো তার মধ্যে থাকতে থাকতেই যদি এই কাঠামো সম্পর্কে তীব্র অসন্তোষ, এই কাঠামোর বিপদ সম্পর্কে, ক্ষতি সম্পর্কে নানান ধরনের সমালোচনা এবং এক ধরনের প্রস্তাব যদি আমরা নিরন্তর না চালু রাখতে পারি, তাহলে এই বিশেষ ভয়ঙ্কর যে পদ্ধতি, তার থেকে বাইরে বেরিয়ে আসা, তার থেকে মুক্ত হওয়া, এটা কোনোদিনই ঘটবে না। সেই কারণে আমাদের এটা মনে রাখা দরকার যে এখন যে কাজ আমরা করছি, সভা করছি, বাইরে গিয়ে কথা বলছি বা বলবো, আরো বলতে হবে, যেমন কেশবদা শেষে বললেন, শুধু সভাই হবে না, রাস্তায় থাকার প্রসঙ্গ থাকা চাই। এই ধারাবাহিকভাবে আগামী বেশ কয়েক বছর এই প্রক্রিয়ার মধ্যে যাতে আমরা যুক্ত থাকতে পারি, তার জন্য প্রস্তুত থাকতে পারি, সেই কারণেই এই চর্চা বা আলোচনা আমাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক, জরুরি। তা না হলে মনে হতে পারে এরকম যে এই যে কাজ আমরা করছি তা তো আসলে একটা পরীক্ষার ফল প্রকাশ হয়ে গেছে অলরেডি, তারপরে সেই ফল নিয়ে আমরা কথা বলছি কেন? কথা বলছি এই কারণে যে এই ফলকে আমরা চূড়ান্ত বলে মেনে নিচ্ছি না। এই ফল সম্পর্কে আরো বেশি সচেতনতা এবং একে একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক আন্দোলনের চেহারা দেওয়া, সেইটাই কার্যত আমাদের এখন লক্ষ্য। এই যে বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থা, যা আপনারা এক্ষুনি শুনলেন 2 বক্তার কথা থেকে, তার অনেকগুলো স্তর আছে। সবকটা স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনার সুযোগ নেই, কিন্তু খুব ওপর দেখলেও আমাদের চোখে পড়বে এ বিষয়ে যাবতীয় যে আলোচনা আমরা করছি, আপত্তি করছি, আশঙ্কা প্রকাশ করছি, যার বিপদ সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করছি, তার প্রধান 2-3টে স্তরের মধ্যে ক্রম অনুযায়ী এরকম ভাবা যেতে পারে। এক হচ্ছে গোটা ব্যবস্থাটাকে এক ধরনের কর্পোরেট, এক ধরনের পুঁজি কেন্দ্রিক, এক ধরনের ব্যক্তি মালিকানা কেন্দ্রিক, বাজার কেন্দ্রিক ব্যবস্থাতে সঁপে দিতে হবে। বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থার আদত লক্ষ্যগুলোর মধ্যে এইটা একটা লক্ষ্য। তারই কতগুলো ধাপ খুব সঙ্গতভাবে শ্রীহতা তার বক্তব্যের মধ্যে বলেছেন, একটা জায়গা উদ্ধৃত করেছেন এই নতুন এডুকেশন পলিসি তার অংশ থেকে। আমি সেই জায়গাটুকু আরেকবার পুরোপুরি উদ্ধার করার চেষ্টা করছি। ফিলান্থ্রপিক এই শব্দটির কথা উনি বলছিলেন, তার পাশাপাশি আরো একটা শব্দ আছে এবং একই বাক্যে আছে, একই সঙ্গে আছে। নতুন এডুকেশন পলিসির 8ম পর্ব 8.4, তাতেই গোটা বাক্যটা পাওয়া যাবে। At the same time, I quote, at the same time, the private / philanthropic school sector
must also be encouraged and enabled to play a significant and beneficial role. যেখানে ফিলান্থ্রপিক শব্দটি আছে তার ঠিক আগেই প্রাইভেট কথাটিও আছে। শ্রীহতা ফিলান্থ্রপিক শব্দটির তাৎপর্য কি হতে পারে, কারা ফিলান্থ্রপিক, তার পরিকল্পনা কি, উদ্দেশ্য কি, তা ব্যাখ্যা করেছেন। ঠিকই করেছেন, চমৎকার করেছেন। আমাদের রাজ্যেও কার্যত সে ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ফিলান্থ্রপিক আর প্রাইভেট, এই চরম আয়রনি ভাবা যেতে পারে একটা এডুকেশন পলিসির মধ্যে একই সঙ্গে এক নিঃশ্বাসে একটা অবলিকের মাঝখানে শুধু আলাদা করে রেখে প্রাইভেট অবলিক ফিলান্থ্রপিক এই দুটোকে জুড়ে রাখা হয়েছে। পরোপকারী যেমন সরস্বতী শিশু মন্দির ইত্যাদি, আর তার সঙ্গে অথবা হচ্ছে প্রাইভেট। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে এও বলা হলো এই প্রথম যতগুলো শিক্ষা কমিশনের কথা এ পর্যন্ত উচ্চারিত হয়েছে, কোঠারি কমিশন তার মধ্যে এখনো পর্যন্ত সবকটা শিক্ষা কমিশনের মধ্যে বলা যেতে পারে ভিশনের দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে, দর্শনের দিক থেকে শ্রেষ্ঠ। অনেক দূর পর্যন্ত তা ভেবেছিল, সে কারণে কোনো এর পরবর্তী সরকার শেষ পর্যন্ত ওই কোঠারি কমিশনের সমস্ত সিদ্ধান্তগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করেননি। ওপর বেশ কিছু কাজ করেছেন, এই পর্যন্ত করা যায়নি। এমনকি শিক্ষার জন্য সর্বজনীনতার যে আইন তা পর্যন্ত পাশ করতে 2009 পর্যন্ত অপেক্ষা করতে হল। সেই কোঠারি কমিশনের রিপোর্টের মধ্যে এমন প্রসঙ্গ তোলা ছিল যে তখনও তো দেশের মধ্যে প্রাইভেট কতগুলো স্কুল ব্যবস্থা ছিল। কমিশনের বয়ানের মধ্যে, প্রস্তাবের মধ্যে বলা হচ্ছিল এই রকম একটা ইশারা যে আমরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে, স্কুলগুলিকে এমন উন্নত করব যে দেশে যে সামান্য কিছু বেসরকারি প্রতিষ্ঠান এখন আছে সেখান থেকে লোকে মুখ ঘুরিয়ে সরকারি প্রতিষ্ঠানের দিকে আসবে। এত উন্নত করব আমরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে। এইটা ছিল কোঠারি কমিশনের ভিশন। আর এই প্রথম বলা যেতে পারে সরাসরি স্পষ্টভাবে একটি সরকারি শিক্ষা ব্যবস্থার একটা কমিশনের রিপোর্ট, নীতি, যা কিনা পার্লামেন্টে গৃহীত হয়েছে। তারা এই সাদা মাঠা, সাদা কালোতে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরম শব্দ বাক্য লিখলো, প্রাইভেট স্কুল সেক্টর মাস্ট অলসো বি এনকারেজড অ্যান্ড এনেবলড টু প্লে সিগনিফিক্যান্ট অ্যান্ড বেনিফিশিয়াল রোল। আমি এটাই বলতে চাইছিলাম যে কার্যত এই গোটা ব্যাপারটা ওপর আলগা করে শুধুমাত্র এই আমলের বিজেপি সরকার তাদের দুষ্টুমি এই আকারে দেখলেই হবে না। এ সেই পুরনো 47-48 সাল গ্যাটস প্রথম, তারপরে 94 সালে তার উরুগুয়ে রাউন্ড, অনেকগুলি দেশের, আমাদের তখন ছাত্রকাল, খুব হইচই হয়েছিল, পুস্তিকা বেরিয়েছিল একের পর এক। তাতে অনেক আশঙ্কার কথা বামপন্থীরা দেশের মধ্যে বলেছিলেন, অনেকে বিশ্বাস করেনি যে না না এসব বাড়িয়ে বলছে, এরম আবার হয় নাকি, এরা চুক্তি করছে তার জন্য শিক্ষার সব সর্বনাশ হয়ে যাবে, এসব কথা এত আগে থেকে সমস্ত বলার কি আছে। তারও পরে ধাপে ধাপে 2015 সালে নাইরোবিতে ভারত সরকারের পরবর্তী আরো অংশগ্রহণ, এই সরকার আসবার পরে নির্মলা সীতারামনের নেতৃত্বে এই সব ধারাবাহিকতায় কার্যত এই নতুন যে এডুকেশন পলিসি তাতে এসে ঠেকেছে। একটা নির্দিষ্ট সুচিহ্নিত পরম্পরা, পরিকল্পনা অনুসরণ করেই এই পলিসির আগমন। এ কোনো খাপছাড়া আচমকা আকাশ থেকে খসে পড়া পরিকল্পনা বা কোনো একটা ইনসিডেন্ট মাত্র নয়। ইউরোপ বহুদিন ধরেই করেছে, বলগ্না প্রসেস। ইউরোপের প্রথম দিকের 20-25টা দেশ, তারপরে এখন 48টা দেশ, তারা মিলে পরিকল্পনা করে বসে স্থির করেছে যে কি করে সাধারণভাবে সহমত হয়ে আমাদের গোটা ইউরোপে একটা একরকমের স্ট্যান্ডার্ড শিক্ষার একটা কাঠামো তৈরি করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে সেই কাঠামোর কথা মাথায় রেখেও এমন ব্যবস্থা চালু করতে হবে যাতে করে প্রাইভেট সংস্থাগুলিকে সস্তায় শিক্ষার ক্ষেত্রে জমি পর্যন্ত দেওয়া যায়। এই যা আমরা আমাদের দেশে এখন দেখতে পাচ্ছি, এই ইউরোপের বিভিন্ন দেশ পরিকল্পনা করে, সিদ্ধান্ত করে, চুক্তি করে এসব চালু করে এসেছেন, এ চলছে। আমার বক্তব্য হচ্ছে এই যে এই গোটা ডকুমেন্ট, যা আজকে এখন খুব গালভরা নানান শব্দের সমাবেশে আমাদের কাছে এসে হাজির হয়েছে, মাঝে মাঝে আমার অনেক পরিচিত বন্ধুস্থানীয়
মানুষজন অনেকবার বলার চেষ্টা করেছেন যে আচ্ছা এত এই একটা ডকুমেন্টকে নিয়ে গাল পাড়ছ, এই ডকুমেন্ট নিয়ে মানে পিন্ডি চটকে দিচ্ছ প্রায় তোমরা, এখানে কি একটাও ভালো কথা নেই? এই গোটা ডকুমেন্ট থেকে একটা দুটো কথাও ভালো পাওয়া যাবে না এমন নেই? তা তো কই বলছো না। তাদের এরকম খুব খুব মানে আকুল একটা প্রশ্নের, সবাই তারা যে খুব ডানপন্থী লোক বা বর্তমান সরকারের খুব পক্ষের লোক তা নন, তারা সাধারণভাবেই জানতে চাইছে যে একটাও নেই, এরকম হয় একটা ডকুমেন্ট? তো তাদেরকে বলবার চেষ্টা করছিলাম এরকম যে না, সত্যিই নেই, একটাও নেই, একটা বাক্যও নেই। কারণ এই গোটা ডকুমেন্টটা একটা শঠতার ডকুমেন্ট, শঠতা। এর উদ্দেশ্যটাই এত খারাপ যে এর মধ্যে 4-5টা আলাদা করে বিচ্ছিন্ন করে প্রসঙ্গ যদি তুলে দেখানো হয় যে এগুলো ভালো ভালো কথা, এরকম 50টা দেখানো যাবে, কিন্তু সে ভালো কথাগুলো আসলে ভালো কথা নয়। সে ভালো কথাগুলো সবই ছদ্মবেশযুক্ত। উদ্দেশ্যটাই খারাপ। খারাপ উদ্দেশ্যে ভালো কথাও যদি থাকেও তখন সেই ভালো কথাকে কিছুতে আর ভালো কথা বলে মনে করা যায় না। ফলে এতে কোনো ভালো কথা নেই, ভালো ভালো কথা আছে, আর ভালো ভালো কথা কিছুতেই ভালো কথা নাই। এই ডকুমেন্ট শেষ পর্যন্ত যদি এই উদ্দেশ্যের, ওই পুরাতন গোটা পৃথিবীব্যাপী কর্পোরেট পুঁজিওয়ালাদের ক্ষেত্র, তাদের লোভ, তাদের বাসনা, তাদের আরো বেশি মুনাফার আকাঙ্ক্ষা, এবং সেই আকাঙ্ক্ষাতে শিক্ষা এবং উচ্চশিক্ষাকে প্রচন্ড রকমভাবে ব্যবহার করা, বেচে বুচে দেওয়ার জন্য যে পরিকল্পনা, তারই একটা ফলিত চেহারা এইটা একটা দিক। আরো একটা গুরুত্বপূর্ণ দিকের কথা আছে এই ডকুমেন্ট কে শব্দা বলবার সময় বলেছেন, 3C প্রসঙ্গ। যখন একদিকে গোটা পৃথিবীর পুঁজিওয়ালারা শেষ পর্যন্ত শিক্ষার মতন একটা ব্যাপারকে শেষ পর্যন্ত তাদের মুনাফার কাজে, আরো লোভের কাজে ব্যবহার করবার জন্য প্রায় সমস্ত নিয়মকানুন স্থির করে ফেলেছেন, এইরকম একটা পরিস্থিতিতে আর একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের বর্তমান সরকার, আমাদের বর্তমান যে কেন্দ্রের ব্যবস্থা, তারা তাদের একটা স্বার্থ তার সঙ্গে জুড়েছেন। সেই স্বার্থটা হচ্ছে এই যে দেখুন, আপনারা এখন খুব অবাক হয়েই দেখবেন, সবাই আমরা খুব অবাক হয়ে দেখছি, এই যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর একটা কাণ্ড চলছে গত প্রায় 40 দিন ধরে, 42 দিন ধরে। নির্বিচারে এক পক্ষ আর এক পক্ষকে প্রায় কচুকাটা করে দিচ্ছে, এথনিক ক্লিনজিং যাকে বলে, একদম সাফ। ছোট্ট একটা অংশ ছিল গাজা স্ট্রিপ, খেতে 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 ইসরায়েল প্যালেস্টাইনের বাকি অংশকে গিলে নেওয়ার পরে গাজা স্ট্রিপ, একটা পাতার মতন, একটা স্ট্রিপের মতন একটুখানি গাজা, আর ওইদিকে একটুখানি ওয়েস্ট ব্যাংক। এই তো দুটো মাত্র, সেই ওয়েস্ট ব্যাংকের মধ্যেও অজস্র আলাদা আলাদা সেটেলমেন্ট তৈরি করে রেখে দিয়েছিলেন। তো ইসরায়েলের সাধারণ অনেক মানুষ, সবাই নন, নিশ্চয়ই সবাই নন, কোথাও করে সবার কথা এক কথায় বলা যাবে না। ভারত মানে তো শুধুমাত্র ভারতের হিন্দুত্ববাদীরা নন, বা বাংলাদেশ মানে বা পাকিস্তান মানে কেবলমাত্র ইসলামিস্ট যারা, মুসলিম মৌলবাদী যারা, তারাই তো কেবল নন, তার সঙ্গে সঙ্গে খানিক প্রোগ্রেসিভ ফোর্সও সবসময় সব দেশে থাকে। ইসরায়েলেও নিশ্চয়ই সেরকম আছে, ইসরায়েলেও এক ধরনের কমিউনিস্ট মুভমেন্ট আছে, দুর্বল কিন্তু আছে, সবাই নন। কিন্তু একটা বড় অংশ তারা যে এই গোটা ধ্বংসকাণ্ডকে মন থেকে ভেতর থেকে সমর্থন করছে, যে হ্যাঁ তাই বেশ করেছে, করাই উচিত। 4000 বাচ্চা মারা গেছে ইসরায়েলের আক্রমণে, 4000টা কম, আরো বেশি করা উচিত, বাচ্চাদেরকেও মারা উচিত, শিশুদেরকেও মারা উচিত। টেলিভিশনের ক্যামেরায় বলছেন মেরেই ফেলা উচিত, ওরা হিউম্যান অ্যানিমালস। কি করে বলতে পারছেন এই কথা? মাঝে মাঝে শিউরে উঠতে যাচ্ছে একটা সাধারণ মানুষ, সে কোনো রাজনীতি কিছু করেন না, সৈন্যবাহিনীর লোকও নয়, সাধারণ সিটিজেন অফ ইসরায়েল, সে বলছে মারো, সাফ করে দাও। কি করে বলছে? এই প্রশ্ন যদি ভেতরের খানিকটা রেখে একটু তাকানো যায় কি করে বলছে, এবং তাহলে এই প্রশ্ন উত্তরে গিয়ে আমরা পৌঁছবো। বলছে তার কারণ ওর মাথা, ওর গোটা মগজ কার্যত দখল হয়ে গেছে আগে, বহুদিন ধরে, স্কুল সিস্টেম থেকে দখল হয়েছে, প্রতিদিনের দৈনন্দিন চর্চায় দখল হয়েছে। কারণ সে শিখে এসেছে যে এই গোটা অঞ্চল যাকে প্যালেস্তাইন বলে বলা হচ্ছে তা আসলে প্যালেস্তাইন নয়, এই গোটা অংশটাই আসলে আমাদের। ঈশ্বর আমাদেরকে কার্যত এই অংশটা প্রমিস করেছিলেন। ইট ওয়াজ আ প্রমিসড ল্যান্ড, অ্যান্ড প্রমিসড বাই হুম? নন আদার দ্যান গড হিমসেলফ। ঈশ্বর প্রমিস করেছেন তা আমি নেব না,
এটা আমার বইতেই লেখা আছে যে এই প্রমিস ল্যান্ডে তুমি যাবে, তারপরে এখানে থাকবে, এখানে এখানে শেষ পর্যন্ত সব পূর্বজ যারা আছে তাদেরকে মুছে ফেলতে হবে, দরকার হলে নিঃশ্বাস নিতে পারে না যেন কেউ, এক পিস যেন না থাকে যে যে ব্রিথ করতে পারে, এমন করে মুছে দেবে। আর এই সেই জায়গা, দিস ইজ দ্য দ্যাট ভেরি প্লেস যেখানে ডেভিডের মন্দির ছিল, এই সেই জায়গা যেখানে সলোমনের মন্দির ছিল, এই সেই জায়গা যেখানে এই ঘটনাটি ঘটেছিল। ওরা ওয়েস্ট ব্যাংক বলতে চান না, ওরা জুডিয়া বলেন, সুমেরিয়া বলেন, পুরনো নাম, বিবলিক্যাল রেফারেন্সের নাম, তোরার নাম, সেই নামগুলি ওরা ওখানে ব্যবহার করতে চেষ্টা করেন। অনেকে স্কুল থেকে শেখানো হয়, সেটা শিখতে শিখতে কার্যত তারা যখন এই কাজটি করছেন, নরহত্যার কাজ, জেনোসাইডের কাজ, তখন তাদের ভেতরে কোনো গ্লানি হচ্ছে না, কারণ তারা একটা ঈশ্বর নির্দিষ্ট কাজ করছেন, উচিত কাজ করছেন, কোনো অপরাধবোধ সেই কারণে ঘটছে না। তো এইটা করতে গেলে কি করতে হবে না, স্কুল থেকে বাচ্চাদেরকে শেখাতে হবে। এখন ইউটিউবে খুঁজে দেখলে পাওয়া যায় প্যালেস্টাইনের আর ইসরায়েলের মধ্যেকার দ্বন্দ্বের নিয়ে বাজারে প্রচুর ইউটিউব ভিডিও, ফেক এবং নন ফেক দুরকমই। তো সেখানে ইসরায়েলের বাচ্চাদের স্কুলে দিদিমণিরা জিজ্ঞেস করছেন, তুমি কে, তুমি কে, তুমি কে, বলছে আমি অমুক, আমি অমুক, তুমি কি চাও? বাচ্চাদের মধ্যে কেউ কেউ বলছে আমি আরবদেরকে সহ্য করতে পারি না, তাদেরকে ঘৃণা করি। কাকে ঘৃণা করো? আরবদের ঘৃণা করি। কি করবে? তাদের মারবো। তোমার জীবনের লক্ষ্য কি? ওখানে ডেভিডের মন্দির তৈরি করা। ইসরায়েলের সাধারণ জনতার একটা বড় অংশ কার্যত বাঁচছে ওই মিথের, ওই মিথোলজিক্যাল পার্সপেক্টিভকে মাথায় নিয়ে। তো কি করে এটা সম্ভব হবে? সম্ভব হয় যদি শিক্ষার মধ্যে দিয়ে কার্যত ওই মিথোলজিক্যাল কাঠামো, হিস্ট্রি, ইতিহাস এবং মিথ, এই দুটিকে যদি একসঙ্গে জুড়ে দেওয়া যায়, মিথকে যদি ইতিহাস বলে মনে করানো যায়, বিশ্বাস করানো যায়, তাহলেই হবে। এই যে আমাদের এই ব্যবস্থার মধ্যে, এই নতুন এডুকেশন পলিসির মধ্যে বারবার করে এত সমস্ত কথা উল্লেখ করা আছে। ধরুন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, ছোট্ট একটা জায়গা পড়ে শোনাই। এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি, কি করতে চায়, লক্ষ্য কি, এই নিয়ে কথা বলতে গিয়ে একটা বড় প্যারাগ্রাফ, একটু আপনারা ধৈর্য দেবেন। লম্বা কমা কমা দিয়ে প্রায় 30-35টা শব্দ পরপর জুড়ে দেওয়া আছে। আমি আস্তে আস্তে পড়ছি, শব্দগুলো পরপর শুনলেই বুঝতে পারবেন এখানে আমার সেই বন্ধুদের কথা এসে পড়তে পারে যে কিছুই কি ভালো নেই, এই দেখুন কত ভালো ভালো কথা, কিন্তু এই ভালো ভালো কথাগুলো কি করে আছে সেটা একটুখানি খেয়াল করে দেখুন। দেখুন বলছেন এই বিশেষ ডকুমেন্ট পলিসি, as consequences of such basic ethical reasoning, এই যে বেসিক যে এথিক্যাল রিজনিং শেখাবে এই পলিসি, এই নতুন শিক্ষা ব্যবস্থা, এই কাঠামো, ট্রেডিশনাল ইন্ডিয়ান ভ্যালুজ and all basic human and constitutional values এসব শেখাবে বলে ব্র্যাকেট দেওয়া হচ্ছে। এই ব্র্যাকেটটা 5 লাইন জোড়া, কমা দিয়ে দিয়ে এই ভ্যালুসগুলো কি তার তালিকা সব কটা পড়ছি। such as, শুনুন, সেবা, অহিংসা, স্বচ্ছতা, সত্য, নিষ্কাম কর্ম, শান্তি, স্যাক্রিফাইস, tolerance, diversity, pluralism, righteous conduct, gender sensitivity, respect for elders, respect for all people and their inherent capabilities, regardless of background, respect for environment, helpfulness, courtesy, patience, forgiveness, empathy, compassion, patriotism, democratic outlook, integrity, responsibility, justice, liberty, equality, and fraternity, bracket shesh, will be developed in all students. এইগুলো সব ছাত্রদের মধ্যে ডেভেলপড হবে। তো ভালো না? কি সুন্দর চমৎকার কথা। এই যদি নিউ এডুকেশন পলিসির নতুন ইউনিভার্সিটি স্ট্রাকচারের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হয় যে এগুলো আমি শেখাবো, তাতে খুবই ভালো। এর থেকে ভালো আর কি হতে পারে? কিন্তু এটা তলিয়ে দেখলেই বুঝতে পারা যাবে যে এই সমস্ত কথার ফাঁকতালে, এই যে বললাম বম্বাস্টিক ওয়ার্ডস, সো গুড ওয়ার্ডস, টু গুড ওয়ার্ডস, তার মাঝখানে আসলে ইন্টেনশনটাকে চাপা দেওয়ার প্রাণপণ চেষ্টা করা আছে, কিন্তু কিছুতেই চাপা দেওয়া যাচ্ছে না। এই যে ধরুন নিষ্কাম কর্ম, এর মধ্যে একটা কথা বলে দেওয়া আছে। আচ্ছা, নিষ্কাম কর্ম এটা কি সারা ভারতের সাধারণ একটি পরিচয়, নাকি ভারতের অনেকগুলো গুরুত্বপূর্ণ দার্শনিক মতের, শ্রীমদ্ ভগবদ গীতা, তার পরিচয়? সব দর্শন কি নিষ্কাম কর্মের কথা মনে করে, মানে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, সমর্থন করে, পালন করে, করা উচিত বলে মনে করে?
ভারতবর্ষের ধর্ম সংস্কৃতির যে বিচিত্র ইতিহাস, তার যে নানা ধরন, নানা প্রকাশ, তা তো নিষ্কাম কর্মের সঙ্গে সবসময় সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু আছে এখানে তালিকায়। আরো যারা সমস্ত আছে যে জেন্ডার সেন্সিটিভিটির কথা, ইকুয়ালিটির কথা, কিংবা এনভায়রনমেন্টের কথা, কিংবা ডেমোক্রেসির কথা, এই পলিসির বাকি প্রসঙ্গগুলোর সঙ্গে তার কোনো সঙ্গতি আছে? গোটা বিশ্ববিদ্যালয়ের কাঠামো ডেমোক্রেটিক ফাংশনিং এর প্রস্তাবকে কার্যত সম্পূর্ণ বাতিল করা হয়েছে এখানে। কারা ডিন হবেন, কারা প্রধান হবেন, তা সবই হবে কার্যত চোজেন, মনোনীত। কাদের মধ্যে থেকে চয়েস করা হবে, সেগুলো চুজ করা হবে। কারা তারা? যাদের মধ্যে এই ধরনের লিডারশিপ কোয়ালিটি বেশি আছে তাদের মধ্যে থেকে। এইসব বলেছে যারা তথাকথিত কোট আনকোট স্টেক হোল্ডার্স। এই কথাটা খুব এখন চলে। স্টেক হোল্ডার্স কথাটা খুব ভালো কথা নয় সব ক্ষেত্রে। কোম্পানি কারখানার ক্ষেত্রে স্টেক হোল্ডার্স হয়, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্টেক হোল্ডার্স কথাটা একটু অনুচিত কথা, কিন্তু তবুও চলে বহুদিন ধরে। স্টেক হোল্ডার্স, তারা তাদের নেতা স্থির করবে না। দ্য লিডার উইল বি চোজেন বাই দ্য অথরিটি। এদিকে বলছি ডেমোক্রেসি শেখাবো, অথচ যে কাঠামোর কথা বলছি তা একেবারে কমপ্লিটলি নন ডেমোক্রেটিক। শ্রীহতা বলেছেন যে পরিষ্কারভাবে এই ডকুমেন্টের মধ্যে কোথাও শিক্ষা আন্দোলনের কর্মী যারা, ভিত্তি যারা, ব্যাকবোন যারা, বেস যা, তাদের সম্পর্কে কোনো কথাই প্রায় নেই, কিচ্ছু নেই। আর এই যে তথাকথিত বহুত্বের কথা উল্লেখ করা হলো, প্লুরালিজম, ডাইভার্সিটি, কিন্তু কোন প্লুরালিজম এখানে আছে? তার ফলাফল ইতিমধ্যে কি হয়েছে সেও আপনারা শ্রীহতার বক্তৃতা থেকে শুনেছেন। ভারতের নানা অঙ্গরাজ্য থেকে ধীরে ধীরে এক অংশের ছাত্রের সংখ্যা, এনরোলমেন্ট কমে যাচ্ছে। আরো খানিক গবেষণা করলে দেখতে পাওয়া যাবে যে শুধু মাইনরিটি কমিউনিটি কমছে তাই নয়, আরো কিছু কিছু অংশের লোকের সংখ্যা কমছে। মার্জিনালাইজড যারা, তারাও ক্রমশ কমবেন, আরো নানা রকম ভাবে যারা মার্জিনালাইজড। রামায়ণ আর মহাভারতকে পড়াতেই হবে সব স্তরে, একাধিকবার পড়াতে হবে। খুব ভালো কথা। রামায়ণ মহাভারতের মতো এত চমৎকার মহাকাব্য ভারতবর্ষের সম্পদের মতোই, তাই সত্যিই তো গর্ব করবার মতোই, কোনো সন্দেহ নেই। কিন্তু কোন রামায়ণ আর কোন মহাভারত? রামায়ণ কি একটা? এই প্রস্তাবের যারা হোতা তাদেরই সমর্থকেরা কয়েক বছর আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে A.K. রামানুজনের 300 রামায়ণাস নামক একটি বিখ্যাত প্রবন্ধ সিলেবাসে রাখা যাবে না এই দাবিতে আন্দোলন শুরু করেন, ঘেরাও ইত্যাদি চলে। তারপরে শেষ পর্যন্ত অথরিটি বাধ্যই হন সিলেবাস থেকে A.K. রামানুজনের 300 রামায়ণাস নামক ওই বিখ্যাত প্রবন্ধটিকে উজ্জ্ব করে নিতে। সেই প্রবন্ধের মধ্যে কি ছিল আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলবো, আমার সময় বোধহয় হয়ে এসেছে, তবুও 3-4 মিনিট লাগবে এই গল্পটা বলা দরকার এই কারণে যে 6 মিনিট, আচ্ছা তাহলে 3 মিনিট গল্প আর 3 মিনিট শেষ। রামানুজনের ওই বিখ্যাত প্রবন্ধের গোড়ার দিকে একেবারে এই গল্পটি রামানুজন উল্লেখ করেছে। এটা হিন্দি ফোক টেল, সেখান থেকে সংগৃহীত। রামায়ণের একটা ছোট্ট ভার্সন, একটা অংশ। রামচন্দ্র একদিন বসে আছেন, রামায়ণ কিন্তু এটা, বসে আছেন সিংহাসনে। হঠাৎ তার হাত থেকে একটা আংটি, হাতে পরা ছিল, খুলে পড়ে গেল মাটিতে। আর রামের হাত থেকে আংটিটা পড়েই সেটা একটা গর্তের মধ্যে ঢুকে যায়। রাম কিছুতেই চেষ্টা করে সে আংটি আর উদ্ধার করতে পারছেন না। তখন একে তাকে ডাকা হলো, কে পারবে? তো ছোট্ট ওইটুকুন গর্তের মধ্যে ঢুকে কে আর আংটি খুঁজে আনতে পারবে? হনুমান পারবে। হনুমান সব রকম চেহারা ধরতে পারে। তো হনুমান এলো, শুরু হয়ে গেল, গর্তের মধ্যে ঢুকে পড়লো, আংটি খুঁজতে চললো হনুমান। যাচ্ছে তো যাচ্ছেই, রাস্তা আর ফুরোই না, অন্ধকার। অনেকক্ষণ চলার পরে হনুমান ধপ করে একটা জায়গায় গিয়ে পৌঁছলো। জায়গাটা অচেনা। হঠাৎ চারপাশ থেকে একদল ভূত এসে তাকে ধরলো। কি ব্যাপার, তুমি কে? বলে আমি হনুমান, আমি রামের ভক্ত, রামের দাস, রামের আংটি আনতে এসেছি। তখন তাকে জোর করে ধরে টরে তারা ভূতেদের যে রাজা তার কাছে নিয়ে গেল। ভূতের রাজা বলে, কে তুমি? আমি হনুমান, আংটি আনতে এসেছি রামের। ও আচ্ছা, তুমি এসছো, ঠিক আছে, এই আংটি নিয়ে আয় তো। তো একটা আংটির পাত্র নিয়ে এক ভূত এলো। দেখা গেল একটা বিরাট বড় থালা, তাতে কয়েক হাজার আংটি। তো ভূত বললে, যাও তোমার রামের আংটি কোনটা বেছে নাও। হনুমান বলছে, আমি বুঝতে পারছি না, এত আংটির মধ্যে আমার রামের আংটি কোনটা? তো সবই একরকম। তখন ভূত হেসে বললে, হ্যাঁ তাই তো, তুমি কি প্রথম এলে আজকে? হাজার হাজার হনুমান এর আগে এসেছে এবং আসতেও থাকবে। আর এই যে আংটি নিয়ে তুমি এখন উপরে যাবে, গিয়ে দেখবে রাম আর নেই, মারা গেছেন তিনি। তোমার সঙ্গে রামের আর দেখা হবে না। এভাবেই হয়, এভাবেই হচ্ছে। সেই সময়ে রামচন্দ্রের
উপরে কি ঘটছিল তারও কথা ওই বিবরণের মধ্যে আছে। হনুমান তো চলে গেছে আংটি আনতে। ইন দ্য মিন টাইম ব্রহ্মা এবং বশিষ্ঠ মুনি তারা এসেছেন রামের সঙ্গে দেখা করতে। জরুরি কথা আছে বলেছেন, চলো একটা কথা বলবো, গোপন একটা ব্যাপার আলোচনা করতে হবে, দরজা ফরজা বন্ধ করে দাও যেন কেউ সামনে না আসতে পারে, এত গোপন কথা, যদি কেউ ঢুকে পড়ে তাহলে কিন্তু তার গর্দান নিতে হবে। রাম বলল ঠিক আছে, দরজায় লক্ষণকে দাঁড় করিয়ে দিলেন, বললেন যে খবরদার লক্ষণ যেন কেউ না ঢোকে, ঢুকলেই কিন্তু গর্দান যাবে। লক্ষণ বললেন ঠিক আছে, দাঁড়িয়ে রাখলাম। ব্রহ্মা আর এদিকে বশিষ্ঠ তারা বসে তখন কথা বলা শুরু করলেন। কি কথা? তাদের কথা খুব সিম্পল। ব্রহ্মা এসে বলছেন বশিষ্ঠকে সঙ্গে নিয়ে রামের কাছে, শোনো তোমার কাজ কিন্তু এবার ফুরিয়েছে, এবার তুমি চলো, এখানকার কাজ যেহেতু তোমার ফুরিয়ে গেছে, ডিউটি শেষ, এবার তোমাকে ফিরতে হবে, বুঝেছো? যা দায়িত্ব ছিল সব পালন করে দিয়েছো, ব্যাস। ইন দ্য মিন টাইম বিশ্বামিত্র মুনি এসেছেন লক্ষণের সঙ্গে, বলে এক্ষুনি রামের সঙ্গে দেখা করতে হবে। লক্ষণ বলছে না না, এখন ঢোকা যাবে না। খুব গভীর কথা চলছে। ঢোকা যাবে না মানে? এত বড় স্পর্ধা তোমার ছোকরা? হয় তুমি এক্ষুনি রামের কাছে গিয়ে বলবে বিশ্বামিত্র এসছেন, ঢুকতে দিতে হবে, আর যদি না করো তাহলে এক্ষুনি আমি এমন অভিশাপ দেবো গোটা অযোধ্যার সব লোক মারা যাবে। মুনিদের তো অনেকগুলো কাজের মধ্যে একটা জরুরি কাজ ছিল অভিশাপ দেওয়া, আপনারা জানেন। ফলে অভিশাপের অস্ত্র দিয়ে মুনি বিশ্বামিত্র দাঁড়িয়ে এই কথা বলেন। লক্ষণ তখন দেখলেন খুবই গোলমালের কাজ। তার সামনে দুটি অপশন, হয় যদি ভেতরে ঢুকে পড়েন রামের নির্দেশ অনুযায়ী গলা যাবে, আমি মরবো, যদি না যাই তাহলে গোটা অযোধ্যা মারা যাবে, আমি মরি। লক্ষণ এই ভেবে তখন ঘরের ভেতরে ঢুকে বললেন মহারাজ বিশ্বামিত্র এসছেন, ওকে কি আনবো? তো রাম বললেন হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো, আমার কাজ শেষ হয়ে গেছে, কথাবার্তা আমাদের শেষ, ওনারাও যাচ্ছেন, বিশ্বামিত্র আসুন। বিশ্বামিত্র এলেন, দু চার কথা কি বললেন, বড় কথা নয়। তারপরে বিশ্বামিত্র চলে যাওয়ার পরে এবার লক্ষণ বলছেন কই রাম, আমাকে তাহলে গলা কাটুন। রাম বলছেন কেন? না আপনি যে বলেছিলেন গলা কাটতে হবে। বলে না না, তখন তো কথা হয়েই গেছিল, আবার গলা কাটবো কেন তোমার? তখন লক্ষণ বলেন না, রামের যা কাজ তাহলে তো তা মিথ্যা হয়ে যাবে, আমি তো সেটা করতে দিতে পারি না, অতএব আমাকে মরতেই হবে, আপনি যদি গলা না কাটেন তাহলে আমি প্রাণ ত্যাগ করবো। লক্ষণ তখন শেষ পর্যন্ত মনের দুঃখে এবং মনের আনন্দে দুদিক কারণেই সরজ নদীতে গিয়ে প্রাণ ত্যাগ করলেন ডুবে। রাম তার খানিক বাদে লক্ষণ চলে গেছেন বলে আত্মীয়রাও চলে গেছে আগে, তিনিও মনের দুঃখে তারপরে গিয়ে সেই সরজুতে আত্মবিসর্জন দিলেন। গল্প শেষ। হনুমান ফিরে এসে দেখলো সত্যি রাম আর বেঁচে নেই। এটা একটা রামায়ণ, প্রচলিত রামায়ণ। ওই যে হনুমান গিয়ে দেখেছিল একটা থালার মধ্যে অনেকগুলো আংটি, যতগুলো আংটি ততগুলো রামায়ণ। 300 রামায়ণের কথা রামানুজন বলেছিলেন, আর এরা একটি রামায়ণের কথা বলবার চেষ্টা করছেন, যে রামায়ণের গল্প এরা পড়াবার চেষ্টা করছেন। ঠিক যেরকম ইসরায়েলের সাধারণ মানুষদের মধ্যে এইটে লঙ্কা, এইটে মিথিলা, এইটে অযোধ্যা, এইখানে রামচন্দ্র গড়াগড়ি দিয়েছিলেন, এইখানে তার বেড়ে ওঠা, এইখানে তীর, এইখানে মারিচবধ হয়েছিল, ওইটা হচ্ছে ওই বিশেষ পাহাড় যেখান থেকে সীতা তাকিয়েছিলেন ওইদিকে। এই বিশেষ মিথিক্যাল পোয়েটিক যে সমস্ত ক্যারেক্টার্স এবং ইনসিডেন্টস, সেগুলোকে কোট আনকোট হিস্টোরিসাইজ করবার একটা চেষ্টা তারা করবেন, যাতে করে গোটা জাতি তৈরি করা যায় যারা ফ্যানাটিকের মতন একটা দৈবী কাজ যেন করছেন, এটা ভাবতে পারেন। জেনোসাইডের কালে এই রকম ফ্যানাটিক যদি কোনো অস্ত্রধারী না থাকে তাহলে মুশকিল। তাহলে ওই নৈতিক প্রশ্ন উঠবে, কি করব, মারবো, এ কি মারা যায় পাশের লোককে? রামায়ণ একটা এক্সাম্পল। এই গোটা কাহিনীর মধ্যে, এই গোটা এনইপির মধ্যে শেষ পর্যন্ত এমন একমাত্রিক, এককেন্দ্রিক, একরৈখিক একটা ভারতবর্ষের চেহারা তৈরি করবার, আর 2 মিনিটের মধ্যে ছেড়ে দিই, চেষ্টা করা হয়েছে, যা ওই যে কর্পোরেট অংশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে লোভ, বেচে দেওয়া এবং তার থেকে মুনাফা করা, তার সঙ্গে এর একটা যাকে বলে গঠবন্ধন, একটা যোগসূত্র তা তৈরি হয়েছে। ফলে এই ডকুমেন্টের মধ্যে শেষ পর্যন্ত যা আছে তা এক কথায় বললে শিক্ষার যে মৌলিক উদ্দেশ্য, ক্রিটিক্যাল থিঙ্কিং, যুক্তিসঙ্গত চিন্তা প্রক্রিয়াকে চালু রাখা। আমাদের বাংলায় যায় যে কাজ, তার সূচনা করেছিলেন অনেক বছর আগে আমাদেরই সহযাত্রীরা, এমনকি মধ্যযুগেও কেউ কেউ করেছিলেন। সেই গোটা প্রগতির রাস্তাটিকে রুদ্ধ করা যায় যাতে, তার একটি খসড়া, তার একটি প্রকল্প এই ব্যবস্থার মধ্যে আসলে আছে। বিশ্ববিদ্যালয়গুলি সবচেয়ে বিপজ্জনক কেন? তার কারণ বিশ্ববিদ্যালয়গুলোতেই কার্যত এই ষড়যন্ত্রকে ধরে ফেলবার সুযোগ আছে, যোগ্যতা আছে, সক্ষমতা আছে। তাই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক কাঠামোটি বন্ধ করতে হবে,
তার সিলেবাসকে সম্পূর্ণ চৌপাট করতে হবে। ওই যেমন কেশবদা বললেন, রিফ্রেশার কোর্সের মাধ্যমে কতগুলো ইন্ডিয়ান নলেজ সিস্টেম নামক পদার্থকে গেলাতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, কোয়েশ্চেন করা, প্রশ্ন করা, তাকে রুদ্ধ করতে হবে, যাতে একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কার্যত গোটা দেশে চালু থাকে। এই সমস্ত লোক দেখানো ইউনিভার্সিটি কিছু থাকবে যেগুলো আমরা করছি বলে দেখাতে হবে, আর চলবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, যাতে করে ক্রমাগত এইরকম আজগুবি, বানানো, গাল গল্প সেগুলিকেই সত্য বলে প্রতিষ্ঠা করবার কাজ ক্রমাগত চলবে। প্রতিবাদ যেখান থেকে আসতে পারে সেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলি, ফ্রি থিঙ্কিং এর কেন্দ্রগুলি, স্বাধীনতার কেন্দ্রগুলি, গণতন্ত্রের আকাঙ্ক্ষা তৈরি হয় যেখানে, সেই কেন্দ্রগুলি তাকে ভেতর থেকে এবং বাইরে থেকে বন্ধ করতে হবে, মারতে হবে। এইটাই উদ্দেশ্য, এইটাই আমাদের কাজ। আর যেমন কেশবদা বললেন, এই তর্ক কেবল নিজেদের ছোট্ট ঘরের মধ্যে চারজনে মিলে বসে করলে হবে না, এই তর্ক বাইরে নিয়ে যেতে হবে, যথাসম্ভব বাইরে। এই পলিসি, এই নিয়ম, এই পদ্ধতি তা আসলে শুধু শিক্ষা বিরোধী নয়, গোটা দেশের স্বাস্থ্যের বিরোধী, এইটা বোঝাতে হবে। এটা একটি দেশদ্রোহী প্রকল্প শেষ পর্যন্ত। ধন্যবাদ। এখন আপনাদের সামনে 5 মিনিট সময় আছে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, তবে 3টের বেশি প্রশ্ন অ্যালাউ করা যাবে না। আর একটু দাঁড়াও, 1 মিনিট যেতে তো 5 মিনিট টাইম দিয়েছি। না, মনে হচ্ছে প্রশ্ন নেই। তাহলে আমি আমাদের পরের বক্তা অধ্যাপক শ্যামল চক্রবর্তী, তাকে অনুরোধ করব তার বক্তব্য বলার জন্য। বন্ধু সঞ্চালক, আমার অনেক দিনের পরিচিত আজকে যিনি উদ্বোধন করলেন, মাননীয় শ্রী হোতা, আমাদের অনুজ সহকর্মী কাফি এবং আপনারা বন্ধুরা যারা আছেন, সবশেষে বললে বিপদ দু রকমের। শ্রোতৃমণ্ডলীতে যারা থাকেন তাদের একটা অংশ তারা সভাগৃহ থেকে স্বভাবসুলভ কারণেই চলে যেতে চান, এবং যিনি বলবেন ভাবেন তারও বলার কথা খানিকটা ফুরিয়ে আসে, সেটা আপনারা জানেন। এখন আমি আপনাদের সংগঠনের সঙ্গে পরিচিত, আমার খেয়াল নেই কবে এসেছিলাম, কিন্তু আপনাদের সংগঠনের কোনো কর্মসূচিতে আমি আগে অংশগ্রহণ করেছি, সম্মেলন উদ্বোধন করেছিলাম। আচ্ছা, আমি আপনাদের একটা বইয়ের কথা বলে আমার আলোচনা শুরু করব, এবং আগের আলোচকেরা যা বলেছেন সাধ্যমতো চেষ্টা করব তার বাইরে কিছু কথা আপনাদের কাছে বলবার জন্য। আমরা এখানে যারা আছি তারা সকলেই জানি আজকে আমার দেশের সংবাদ কারা পরিচালনা করে, সংবাদ মাধ্যমগুলো কারা নিয়ন্ত্রণ করে, আমরা সকলেই জানি। কিন্তু তার মধ্যে কিছু সাংবাদিক আছেন যাদের জন্য আমরা গর্ব অনুভব করি। সেই অল্প কয়েকজন সাংবাদিকের শীর্ষ জায়গায় যিনি বসে আছেন তার নাম হচ্ছে পি সাইনাথ। আমি জানি না আপনাদের সুযোগ হয়েছে কিনা তার আলোচনা শুনবার। এক অসামান্য তার বাগ্মী তিনি, এবং ঠিক তেমনি তিনি খুব অত্যন্ত উঁচুমানের লেখক। 2022 সালের নভেম্বর মাসে, মানে আজ থেকে ঠিক 1 বছর আগে, আমাদের দেশের একটি বিখ্যাত প্রকাশন সংস্থা থেকে তার একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম হলো দি লাস্ট, নামটা খেয়াল করবেন, দি লাস্ট হিরোজ, ফুট সোলজার্স অফ ইন্ডিপেন্ডেন্স। দি লাস্ট হিরোজ, ফুট সোলজার্স অফ ইন্ডিপেন্ডেন্স। আসলে এই বইতে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে এই,
আমাদের দেশের 16 জন স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতার 75 বছরে বেঁচে আছেন, খেয়াল করবেন, স্বাধীনতার 75 বছরে বেঁচে আছেন এমন স্বাধীনতা সংগ্রামী, তাদের তিনি সাক্ষাৎকার গ্রহণ করেছেন। এখন এইটা বুঝতেই পারেন, একজন মানুষ যখন সাক্ষাৎকার গ্রহণ করেন তখন প্রশ্নের চরিত্র কি হবে সেটা যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তার বোধ, বুদ্ধি, গভীরতা তার উপরে নির্ভর করে, সেটা সকলেই বুঝতে পারেন। এখন এই 75 বছরে বেঁচে আছেন স্বাধীনতা সংগ্রামী, মানে তাদের বয়স 90-95, অন্তত 15-20 বছরের আগে তো স্বাধীনতার লড়াইতে অংশগ্রহণ করা যায় না সাধারণভাবে। না বুঝে 2-4 জন বন্দে মাতরম বলেছিলেন, জাতীয় পতাকা নিয়েছিলেন। মেঘনাথ সাহা যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়তেন তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তিনি বন্দে মাতরমের মিছিলে গেছিলেন। তিনি তখন তো আর বুঝে যাননি যে কি আসলে ব্যাপারটা হচ্ছে। সব দাদারা স্কুলে যাচ্ছে, তিনিও তার সঙ্গে ঢুকে পড়েছিলেন। কিন্তু সাধারণভাবে একটা বয়স লাগে। এই 16 জনের মধ্যে বইটি যখন বেরিয়েছে 2-3 জন প্রয়াতও হয়েছেন। একজন স্বাধীনতা সংগ্রামী, যেটা বলার জন্য এই ভূমিকা আমায় করতে হলো, তিনি সাইনাথকে বললেন যে দেখো, আমরা যখন এই স্বাধীনতার লড়াইতে অংশ নিয়েছি তখন আমরা দুটো জিনিস চেয়েছিলাম। প্রথমটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, খেয়াল করবেন শব্দ দুটো। প্রথমটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, দ্বিতীয়টি হচ্ছে ফ্রিডম। এখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইন্ডিপেন্ডেন্স আর ফ্রিডম আলাদা কি করে হলো। আমার ধারণা আপনারা অনেকেই বুঝতে পারছেন যে এই দুটো শব্দ আলাদা। তারপর তিনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা এমন কিছু মানুষ শাসন করছে যাদের শাসন করবার কথা নয়, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে যাদের শাসন করবার কথা তারা তার শাসন ক্ষমতা গ্রহণ করছে, তাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা। কিন্তু যখন আমরা ফ্রিডম বলি তখন শুধুমাত্র একটা ভৌগোলিক খণ্ড থেকে শাসককে সরিয়ে আমরা বেঁচে থাকব এই স্বপ্ন দেখি না। আমরা দেখি সেখানে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ মুক্তভাবে তার চিন্তা, ভাবনা, আচার আচরণ, জীবন প্রণালীর কথা প্রকাশ করতে পারবে। পি সাইনাথ বলছেন যে তার এই উত্তর শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এইটা আমরা অন্যরকম করে ভাবি, যেমন আজকের আলোচনায় আমরা বলছি এসব আক্রান্ত বলেই তো আলোচনার আয়োজন। কিন্তু স্বাধীনতার সঙ্গে 1947 সালের স্বাধীনতার সঙ্গে, আপনারা জানেন আমি কিছুদিন আগে একজন ঐতিহাসিকের লেখা পড়ছিলাম, আমি এটা জানতাম না। গান্ধীজি, এটা খুব অদ্ভুত, 1947 সালের 15ই আগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে মানতেন না। তিনি 48 সালের 30শে জানুয়ারি, আপনারা জানেন যে সব তথাকথিত হিংস্র হিন্দুত্ববাদীদের হাতে তিনি খুন হলেন। কিন্তু তার আগেই তিনি দেখছেন একটা প্রস্তুতি চলছে আমাদের সংবিধান রচনার, এবং তিনি বলেছিলেন যে আমাদের দেশের সংবিধান যেদিন রচিত হবে এবং যেদিন জাতির উদ্দেশ্যে সেটা পরিবেশিত হবে, আমি সেই দিনটিকে স্বাধীনতা দিবস বলে মনে করি। এটা গান্ধীজি বলেছিলেন। এবং আপনারা দেখবেন 1950 সালের 26শে জানুয়ারি যখন ডক্টর বি.আর. আম্বেদকর সংসদে জাতির উদ্দেশ্যে সংবিধান পেশ করছেন, তিনি একটি অসামান্য বক্তৃতা দিয়েছিলেন, অনেকের হয়তো দেখবার সুযোগ হয়েছে। সেইখানে তিনি বলছেন যে আমরা জানি আমরা জাতির কাছে কি হাজির করছি। ভেবে দেখুন, এত বড় কাজ, আমাদের সংবিধান একটা তুলনাহীন সম্পদ, কিন্তু শুরুতেই তিনি তার দুর্বলতার কথা বলছেন। তিনি বলছেন যে আমরা জাতির কাছে যেই জিনিসটা সংবিধানের মাধ্যমে তুলে ধরতে পারলাম সেটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক গণতন্ত্র, পলিটিক্যাল ডেমোক্রেসি। এখন আপনারা মানতে পারেন, নাও মানতে পারেন,
অনেক কাল আগে মাও সেতুং বলেছিলেন যে এই ধরনের গণতন্ত্র হচ্ছে অনেকটা কুকুরের মাংসকে পাঁঠার চামড়া দিয়ে ঢেকে দেয়া গণতন্ত্র। যাই হোক, সেই আলোচনায় আজকে আমরা যাচ্ছি না। কিন্তু তারপরেই আম্বেদকর বলছেন যে আমরা দুটো জিনিস কিন্তু সংবিধান দিয়ে এই দেশ থেকে দূর করতে পারবো না। মনে রাখবেন, যেদিন সংবিধান পেশ হচ্ছে সেদিনই তিনি বলছেন, একটা হচ্ছে আমার দেশের মানুষের ভেতরে উঁচু নিচু জাতি বিভেদ। আম্বেদকর কি করে বড় হয়েছেন দেখেছেন তো আপনারা, তাকে প্রতি ছাত্র জীবন থেকে লড়াই করতে হয়েছে। তার মতো মেধাবী ছাত্র সকল আমরা সচরাচর দেখতে পাই না। এবং দুঃখের সঙ্গে আপনাদের বলি, আমরা এখানে সবাই মধ্যবিত্ত নাগরিক। আমরা যখন ছোটবেলায় ছেলেদের পড়বার জন্য বড় মানুষের জীবনী কিনে দিই, একবার ভেবে দেখুন তো আমরা কেউ আম্বেদকরের জীবনী ছোটদের পড়বার কথা দিই কিনা, কখনো ভাবি না। কিন্তু আমি আপনাদের কাছে নিবেদন করব, আপনারা তার জীবন কাহিনী পড়ে দেখবেন। রাজনীতি বাদ দিন, সমাজনীতি বাদ দিন, শুধু তিনি কি করে বড় হয়েছেন দেখবেন। কিরকম একটা পরিস্থিতিতে তিনি বড় হয়েছেন। তিনি বলছেন, আমি তোমাদের সামাজিক গণতন্ত্র দিতে পারছি না, সামাজিক সাম্য, সোশ্যাল ইকুয়ালিটি। আর যেটা দিতে পারছি না সেটা হচ্ছে অর্থনৈতিক সমতা, ইকোনমিক ইকুয়ালিটি। কাজেই প্রথম দিন যেদিন সংবিধান পেশ করা হচ্ছে, সেদিন সংবিধানের অন্যতম রূপকার আমাদের বলছেন, জাতির কাছে বলছেন, আমরা একটা রাজনৈতিক গণতন্ত্রের একটা কাঠামো তোমাদের কাছে হাজির করলাম, কিন্তু আমরা সচেতন আছি আমরা সামাজিক সাম্য দিতে পারছি না, আমরা অর্থনৈতিক সাম্য দিতে পারছি না। তারপরেই তিনি বলছেন, কাজেই জাতির কাছে আমাদের আবেদন, যত দ্রুত এই দুই অসাম্য এই দেশ থেকে দূর করা যাবে ততই জাতির মঙ্গল। না হলে যেই সংবিধান আমরা আজকে হাজির করছি তা ভেঙে চৌচির হয়ে যাবে। ভেবে দেখুন, একে আমরা দূরদ্রষ্টা বলবো না? একজন মানুষ যখন অত বড় সম্পদ হাজির করছেন, আহ্লাদে তিনি উল্লসিত হবেন, কিন্তু তিনি প্রথমেই তার দুর্বলতার কথা বলছেন। যখন আজাদি কা অমৃত মহোৎসব বলা হচ্ছে চারপাশে, আমি একটা শব্দবন্ধ রচনা করেছিলাম, একটি নিবন্ধে লিখেছিলাম, আজাদি কা গরল বন্যুৎসব। কি চলছে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত? আমাদের উদ্বোধক চমৎকারভাবে বলেছেন তার দীর্ঘদিনের অভিজ্ঞতার ভেতর থেকে। উদ্বোধক যে শব্দবন্ধগুলো উচ্চারণ করেছেন, আপনারা বুঝতেই পারছেন কতদিনের অভিজ্ঞতার ভেতর থেকে তিনি বলছেন। আমার বন্ধু কেশব দীর্ঘকাল অধ্যাপক আন্দোলনে আছেন, আমরা একসঙ্গে লড়াই করছি, তার অভিজ্ঞতা থেকে বলেছেন। আর কাফি তো আপনারা জানেন, সুবক্তা, আমাদের খুব আদরের মানুষ, এবং কাফিও চমৎকারভাবে আমাদের কাছে বিষয়গুলো বলেছে। আমি আপনাদের কাছে ছোট ছোট করে যে কয়েকটা বিষয় বলবো। 2001 সালে এই কলকাতাতে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশন হয়েছিল। 2001 আয়োজক ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, মুখ্য আয়োজক আরও সকলেই ছিলেন। তার উদ্বোধন হয়েছিল রবীন্দ্র সদনে, কারো মনে পড়তে পারে। এবং পরের দিন একটি সংবাদপত্রে, রাজনৈতিক সংবাদপত্র কিন্তু দৈনিক প্রকাশিত হয়, তার প্রথম পৃষ্ঠায় একটা ঈর্ষণীয় ছবি প্রকাশিত হয়েছিল, সেটি আমার সংগ্রহে আছে। মধ্যিখানে বসে আছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তার পাশে বসে আছেন অধ্যাপক অমর্ত্য সেন, তার পাশে এইদিকে বসে আছেন সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার পাশে বসে আছেন ইরফান হাবিব, এবং ওইদিকে বসে আছেন রমিলা থাপার, এবং সবশেষে বসে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসের বিশিষ্ট অধ্যাপক ছিলেন ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, কেননা তিনি পরের ইতিহাস কংগ্রেসের সম্পাদক হবেন, সেই জন্যে বসে আছেন। অধ্যাপক অমর্ত্য সেন তিনি এসেছেন কারণ তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এই ইতিহাস কংগ্রেস উদ্বোধন করবার জন্য। এখন আমাদের সাধারণভাবে মনে হতে পারে তিনি অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু আজকে বিস্তারিত আলোচনায় না গিয়ে আপনাদের বোধহয় এই কথাটা বলা যেতে পারে, এবং আপনারা অনেকেই জানেন, উইকিপিডিয়া খুললেও দেখবেন একটা শব্দবন্ধ আছে, তারা সেখানে অধ্যাপক অমর্ত্য সেনকে দার্শনিক বা ফিলোসফার হিসেবেও চিহ্নিত করেছে, শুধু অর্থনীতিবিদ বলেনি। উইকিপিডিয়া খুলে গিয়ে দেখবেন, বুঝতে পারবেন। এবং তার সঙ্গে আমি আপনাদের বলতে চাই, তিনি একজন পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক। তার আমরা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স বা তর্কপ্রিয় ভারতীয় যদি পড়ি,
তাহলে আর কোনো বই পড়তে হবে না, তার অনেক বই আছে আপনারা জানেন, কিন্তু শুধু একটি বইয়ের নাম বলছি আপনাদের, তাহলেই আপনারা উপলব্ধি করতে পারবেন তিনি কত বড় মাপের ঐতিহাসিক। তিনি তার উদ্বোধনী বক্তৃতায় প্রথমে তিনি বললেন, কৃতজ্ঞতা জানালেন যে আমি ঐতিহাসিক নই, তবু আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ইত্যাদি। এটা তার বিনয়, বুঝতেই পারেন। তারপরে যে কথাটা বলেছিলেন সেটা আমি বলবো এবং 2-3 মিনিট তার একটু বিস্তৃতি ঘটাতে চাই। এইটা খুব সঠিক কথা, সমস্ত বক্তারাই বলেছেন। 2020 সালের যে জাতীয় শিক্ষানীতি আমাদের গৃহীত হয়েছে এবং সারা দেশ জুড়েই এখন সেটি প্রয়োগ করা হচ্ছে, তার খুলনলচে, তার কাঠামো, সেটা নিয়ে আলোচনা করার চেয়ে আমি দুটো জিনিস আপনাদের কাছে স্পষ্ট করতে চাইব। প্রথম কথা হচ্ছে যে কেন তারা এটা চাইছেন এবং কিভাবে চাইছেন। যেহেতু বিজ্ঞানের 2-1টি ঘটনা এখানে আলোচিত হয়নি, বিজ্ঞান মনস্কতার কথা উচ্চারিত হয়েছে, কিন্তু আমি 1-2টো উদাহরণ আপনাদের কাছে দেব এবং সঞ্চালক আমাকে অনেক আগেই ভয়ভীতি প্রদর্শন করেছেন সময়সীমা সম্পর্কে, আমি সেই সময়সীমা মেনেই আলোচনা শেষ করব। কি বললেন অধ্যাপক অমর্ত্য সেন? অধ্যাপক অমর্ত্য সেন বললেন যে আপনাদের কাছে আমার একটাই নিবেদন, আপনারা অনুগ্রহ করে আগামী দিনে যারা ইতিহাস চর্চা করবেন, কেউ মিলের পদ্ধতিতে ইতিহাস চর্চা করবেন না। মিল, MILL, পুরো নাম হচ্ছে জেমস মিল। জেমস মিল, তার ছেলের নাম আমরা সবাই জানি, ছেলের নাম বললে আমাদের গর্ব হয়, কারণ তাকে রেনেসার একজন বড় মানুষ বলা হয়। তিনি হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিলের বাবা হচ্ছেন জেমস মিল, পণ্ডিত মানুষ ছিলেন। 1817 সালে, যে বছর কলকাতায় হিন্দু কলেজ তৈরি হচ্ছে, ঠিক সেই বছরই তিনি বললেন যে আমি ভারতের একটা বড় ইতিহাস লিখব। ভারতের ইতিহাস প্রথম কে লিখেছেন? এও আমাদের কাছে খানিকটা লজ্জারই কথা। ভারতের প্রথম ইতিহাস কোনো ভারতীয় লেখেননি। প্রথম যাকে আমরা বলি ভারতের ইতিহাস লিখেছেন তিনি হচ্ছেন আল বিরুনি। 1031 সালে তিনি তারিখ আল হিন্দ নামে একটা বই লিখেছিলেন। খুব বড় বই তা নয়, কিন্তু ইতিহাসের যে মূল বিষয় সেই বইতে তিনি উপস্থাপন করেছিলেন। আজকে আমাদের সময় কম, আমরা সেই বইয়ের আলোচনায় যাচ্ছি না। জেমস মিল বললেন যে আমি ভারত একটা এত বড় সভ্যতা, এত বছরের পুরনো, 6000 6500 বছর, তার সভ্যতাকে আমি ভাগে ভাগে লিখব, একটা বইয়ে লেখা যাবে না। তাই প্রথম খণ্ড তিনি লিখলেন, বইয়ের নাম দিলেন হিন্দু ইতিহাস, হিন্দু হিস্ট্রি। তো তাকে জিজ্ঞেস করা হলো কেন হিন্দু হিস্ট্রি, কেন এরকম? বললেন না, তখন যারা রাজা ছিলেন সব হিন্দু ধর্মের ছিলেন, চাই হিন্দু ইতিহাস। ঠিক আছে, তার একটা যুক্তি তিনি দিলেন। দ্বিতীয় বই বেরোলো কিছুদিন পর, তিনি তার নাম দিলেন ইসলাম ইতিহাস, ইসলাম হিস্ট্রি। কেন? যুক্তিটা বুঝতেই পাচ্ছেন, ওই একই যুক্তি যে তখন সব রাজারা ওসব ইসলাম ধর্মের ছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো 3 নম্বর ইতিহাসের নাম কিন্তু খ্রিস্টান ইতিহাস দিলেন না, দিলেন ব্রিটিশ ইতিহাস। এখন তাকে যদি এটা আমাদের কাছে একটা প্রশ্ন যে মানুষের সভ্যতার ইতিহাস ধর্মের ভিত্তিতে লেখা হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন, সেটা আমরা যাচ্ছি না, পরে একেবারে আলোচনার শেষে আসব। এখন একবার একটু তাকিয়ে দেখুন আমার দেশের ইতিহাসের, আধুনিক ভারতের ইতিহাসের দিকে। আমরা যদি ভাস্কো ডা গামা প্রথম এসেছিলেন ভাবি, হি ওয়াজ এ খ্রিস্টান, তিনি তো খ্রিস্টানই ছিলেন। উইলিয়াম কেরি ঘুরে বেরিয়েছেন, জায়গা পাচ্ছেন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তারা তাকে নামতে দিচ্ছে না। তারপরে কে তাকে খবর দিল, শ্রীরামপুর বলে একটা ছোট জায়গা আছে, তার দখলদারি আছে ডেনমার্কের রাজার। ডেনমার্কের রাজার সঙ্গে কথা বলা হলো, শ্রীরামপুরে উইলিয়াম কেরি নামলেন, শ্রীরামপুরের ইতিহাস শুরু হলো। তিনি উইলিয়াম কেরি, হি ওয়াজ এ খ্রিস্টান। আমরা 1757 সালে যার কাছে পরাজিত হয়েছি, রবার্ট ক্লাইভ, হি ওয়াজ এ খ্রিস্টান। কাজে এরকম ধরে ধরে আপনি যদি নামগুলো দেখেন, ফরাসিরা চন্দননগর দখলে রেখেছিল, দে ওয়্যার ক্রিশ্চিয়ানস। তাহলে আপনি যখন ইতিহাস লিখছেন, আপনি কেন খ্রিস্টান হিস্ট্রি লিখছেন না? আপনি যদি প্রথম 2টি বই ধর্মের নামে লিখতে পারেন, তৃতীয় বইটি কেন ধর্মের নামে হবে না? যদি আপনার যুক্তি মেনে নিতে হয়, আমরা এই যুক্তি মানি না, ধর্মের নামে ইতিহাস লেখা হোক, কিন্তু আপনার লেখা তো উচিত ছিল। আসলে এই কারণে তিনি লেখেননি, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্য তাকে সেই কথা বলতে হবে। আর হিন্দু ইতিহাস, মুসলিম ইতিহাস বলতে হবে, যাতে মানুষগুলো আমাদের দেশের সচেতনভাবে অচেতনভাবে প্রতিদিন হিন্দু মুসলমান কথাগুলো উচ্চারণ করে।
এবং ভেবে দেখুন এই আরতিটা অধ্যাপক অমর্ত্য সেন রেখেছিলেন আমাদের কলকাতা শহরে বসে ভারতের শ্রেষ্ঠ ঐতিহাসিকদের কাছে, এবং বিদেশ থেকে অনেক বিখ্যাত ঐতিহাসিক এসেছিলেন, কারণ সুবর্ণ জয়ন্তী ছিল ইতিহাস কংগ্রেসের, তাদের কাছেও তিনি আবেদন করেছেন। আমাদের এই দেশ থেকে ছোট্ট ঝকঝকে 20-22 বছরের একটি মেয়ে, সে লন্ডনে গেল ইতিহাস গবেষণা করবে বলে। কার কাছে গেলেন? আপনারা জানেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা বিখ্যাত প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউট অফ এশিয়ান ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ বলে, এখনও আছে, খুবই নামকরা ইনস্টিটিউট। সেখানে কাজ করতে পারলে খুবই সুনাম মানে হয়। তো সেইখানে গিয়ে তিনি যার কাছে কাজ করলেন তার নাম আপনারা অনেকে হয়তো জানবেন, তিনি একজন বিখ্যাত ভারততত্ত্ববিদ, ইংরেজিতে যাকে আমরা ইন্ডোলজিস্ট বলি। তার নাম হচ্ছে A.L. বেসম। এখন A.L. বেসম কত বড় মানুষ এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু একটা তথ্য দিই তাহলে বুঝবেন, আন্দাজ করতে পারবেন। আমাদের যে বিজ্ঞান ঐতিহাসিক এবং দার্শনিক, যাকে আমরা সকলেই শ্রদ্ধা করি, 2018 সালে তার জন্মশতবর্ষ পালন করেছি, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তার সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে লোকায়ত দর্শন। পৃথিবীর প্রায় 25টি ভাষায় অনুবাদ হয়েছে। সে বইটি তিনি তাকে উৎসর্গ করেছেন, তিনি দেবীপ্রসাদ বাবু যাকে উৎসর্গ করেছেন তার নাম হচ্ছে A.L. বেসম। কাজে অনুমান করতে পারছেন তিনি কত বড় মাপের ভারত তত্ত্ববিদ ছিলেন। তার কাছে ওই মেয়েটি, আমি নাম এখনো বলিনি আপনাদের, সে গবেষণা করে দেখলো, সে একটা বৈদিক যুগের একটা ঘটনাকে নিয়ে গবেষণা করলো, প্রত্নতাত্ত্বিক উদাহরণ, দলিল দস্তাবেজ, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি রেডিও কার্বন ডেটিং, কার্বন 14 তেজস্ক্রিয় কার্বন দিয়ে বয়স মাপা যায়, হাজার হাজার বছরের পুরনো জিনিস। এটা যিনি বের করেছিলেন যে বিজ্ঞানী, তার নাম উইলিয়ার্ড লিবি, তিনি তার জন্য রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ছোটোখাটো কাজ নয়। এখন ঐতিহাসিকেরা সেটা কাজে লাগান, প্রত্নতত্ত্ববিদেরা কাজে লাগান বয়স মাপার জন্য। এসব করে টোরে তিনি যে সিদ্ধান্তে পৌঁছলেন সেটা আশ্চর্য। তিনি বললেন যে আমার বৈদিক সভ্যতা সম্পর্কে কিছু কিছু বিশ্বাস ছিল, পরে অবশ্য নিজেকেই প্রশ্ন করেছিলেন কেন বিশ্বাসটা ছিল জানি না, বিশ্বাস তো থাকার কোনো যুক্তি নেই, তবু ছিল, আমার মধ্যে বিশ্বাস ছিল, কিন্তু আমি তো গবেষণা করে দেখলাম যা ভাবছি তার চেয়ে তথ্য হচ্ছে বহু দূরে চলে যাচ্ছে। তারপর তিনি দেশে ফিরে এলেন। দেশে ফিরে অধ্যাপক হোতা যে বিশ্ববিদ্যালয়ের নামগুলোর কথা বলেছেন তার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরি করলেন, তার নাম জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, এবং তার বয়স এখন 92 বছর। তিনি ঐতিহাসিক রমিলা থাপার। তিনি আমার দেশের সমস্ত ঐতিহাসিকদের বললেন, অধ্যাপক অমর্ত্য সেন যেটা 2001 সালে বলেছেন, তিনি একজন অর্থনীতিবিদ কিন্তু একজন ঐতিহাসিক, রমিলা থাপার, তিনি আমাদের ঐতিহাসিকদের কাছে আবেদন করেছিলেন যে আপনারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম নতুনভাবে লিখুন। কি পাঠ্যক্রম লিখবেন? ইতিহাস কি রচনা করা যায় নাকি? হিন্দুত্ববাদীরা দেখবেন একটা কথা বলে, ইতিহাসের পুনর্নির্মাণ করবেন তারা। ইতিহাসের কি করে পুনর্নির্মাণ হতে পারে? ফ্যাক্টস, হিস্ট্রি ইজ এ ফ্যাক্ট। আপনি তার ইন্টারপ্রিটেশন আলাদা করতে পারেন, সেটা হয় আপনাদের কাছে পছন্দ হতে পারে, যুক্তিসিদ্ধ হতে পারে, অথবা পছন্দনীয় নয়, যুক্তিসিদ্ধ নয়। রিকনস্ট্রাক্ট কি করে হিস্ট্রি করা যায়? করা যায় না। তিনি বললেন, রিকনস্ট্রাক্টের কথা বললেন না তিনি বললেন এই নামকরণ আমরা মানব না। আসুন আমরা হিন্দু ইতিহাসকে বলি প্রাচীন যুগের ইতিহাস, আমরা ইসলাম ইতিহাসকে বলি মধ্যযুগের ইতিহাস, এবং আমরা ব্রিটিশ ইতিহাসকে বলি আধুনিক ভারতের ইতিহাস। সেই জন্য আপনারা দেখবেন আপনাদের বিশ্ববিদ্যালয়েও নিশ্চয়ই তাই আছে। ইতিহাস যখন ছেলেমেয়েরা পড়ে তারা প্রাচীন যুগের ইতিহাস পড়ে, মধ্যযুগের ইতিহাস পড়ে, আধুনিক ভারতের ইতিহাস পড়ে। মতাদর্শগতভাবে যিনি এই লড়াই করেছেন আজ থেকে বহু দশক আগে, কি করে মনে করতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাকে পছন্দ করবে? রবীন্দ্রনাথ বেঁচে নেই, বিবেকানন্দ বেঁচে নেই, গান্ধীজি বেঁচে নেই, তাদের জন্য ভারত গর্ব অনুভব করে, পৃথিবীতে তারা আমাদের পরিচয় দিয়েছেন। কিন্তু এখন জীবদ্দশায় যে মানুষগুলো বেঁচে আছেন, অন্তত দুজন মানুষের জন্য সারা পৃথিবী আমাদের চেনে, একজন রমিলা থাপার, একজন অমর্ত্য সেন। অথচ রাষ্ট্রের হাতে এই দুজন মানুষ প্রতিদিন তিরস্কৃত হচ্ছেন, প্রতিদিন নিন্দিত হচ্ছেন। খেয়াল করে দেখুন একবার। রাষ্ট্রীয় স্বয়ংসেবিকা সমিতি
বুঝতেই পাচ্ছেন মেয়েদের নিয়ে তারা যে সংগঠনটা করে, এটা আমাদের দুর্ভাগ্য যে মেয়েরা এখনো সঙ্গ পরিবারের সঙ্গে থাকে কিছু কিছু মহিলা। যাই হোক, সে তো ভুল তো আছেই, আমার দেশে বহু ভুল আছে, না হলে কেন এই আলোচনা সভা? সেখানে কি লেখা হচ্ছে জানেন? তাদের একটা মুখপত্রে লেখা হচ্ছে, শুনলে চমকে যাবেন, ইসলাম ইজ নট এ রিলিজিয়ান, ইট ইজ অ্যান অ্যাগ্রেশন। ইসলাম কোনো ধর্ম নয়, এটা হচ্ছে একটা আগ্রাসন। অন্যভাবে কাফি আপনাদের কাছে প্যালেস্তাইন ইসরায়েলের ঘটনা বলেছে। খেয়াল করেছেন কিনা জানি না, আজকের সংবাদপত্রে বেরিয়েছে ইসরায়েলের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন ধনকুবের এলান মার্কস। দেখেছেন কি বলেছেন? রাষ্ট্রপতিকে দেখেছেন কি বলেছেন? যে প্যালেস্তাইনে হামাস বলে যাচ্ছে সব খুন করে ফেলতে হবে, সবাইকে মেরে ফেলতে হবে, কোনো মানুষকে বাঁচিয়ে রাখা যাবে না। দেখবেন আজকের সংবাদপত্রে আছে, তিনি ধনকুবের। ইসরায়েলের রাষ্ট্রপতি তার সংবিধান সংশোধন করতে চেয়েছিলেন এবং ভয়ঙ্কর ঘটনা ঘটত। একটাই আপাতত সুখের জায়গায় দাঁড়িয়ে আছে, ইসরায়েলে যেসব কর্পোরেট আছে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা সবাই একসঙ্গে রাষ্ট্রপতিকে বলেছে, তুমি যদি সংবিধানে মানে কি করতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্টের যে ক্ষমতা সেটা সরিয়ে দেবেন, সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না, সংসদই শেষ কথা বলবে। এটা করতে চেয়েছেন। দেশের ভেতরে সাধ্যমতো আন্দোলন হচ্ছে, এখনো হচ্ছে, ইসরায়েলের ভেতরে কিছু মানুষ করছেন, কিন্তু কর্পোরেটরা একসঙ্গে বলেছে তুমি যদি এই কাজ করো আমরা সমস্ত পুঁজি তুলে নিয়ে চলে যাব ইসরায়েল থেকে। এইটাতে তার খানিকটা হয়তো ভয় ধরেছে, তিনি আপাতত থেমে আছেন। একটা ভয়ঙ্কর জায়গা। আর্জেন্টিনাতে যিনি ক্ষমতায় এসেছেন, খবরের কাগজে দেখেছেন, বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ভয়ঙ্কর। সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থা রাজত্ব করছে। আমরা বলি বিজ্ঞানের ইতিহাস যখন ছেলেদের পড়াই, আমরা বলি যে পৃথিবীতে 4টি দেশ বিজ্ঞান করত, ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানি, আর তার সঙ্গে নেদারল্যান্ডস খানিকটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকায় কোনো বিজ্ঞান ছিল না। কি করে প্রমাণ? আপনারা 1901 সাল থেকে নোবেল পুরস্কার বাড়ি গিয়ে দেখবেন, 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার আগে আমেরিকার 2-4 জন বিজ্ঞানী নোবেল পেয়েছে, বাকি সমস্ত বিজ্ঞানী ইউরোপের। কিন্তু হিটলারের জন্ম হয়েছে, মুসোলিনির জন্ম হয়েছে, তারা সব বিখ্যাত বিজ্ঞানীদের তাড়িয়েছে তাদের দেশ থেকে, তারা আমেরিকায় পালিয়ে যায়, এবং আমেরিকা একটা বুদ্ধির কাজ করেছে, তাদের শরণার্থী শিবিরে রেখে দেয়নি, কোথাও বিশ্ববিদ্যালয়, কোথাও গবেষণা কেন্দ্রে জায়গা দিয়েছে, এবং সেখান থেকে বিজ্ঞান চর্চা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকায় বিজ্ঞান হয়। সেই জন্য আমি অনেক সময় মজা করে স্কুল কলেজে গেলে বলি যে হোয়াইট হাউসে যিনি রাষ্ট্রপতি হবেন, প্রতিদিন সকালবেলা প্রথমেই তাকে যার উপাসনা করতে হবে সে তো হিটলার আর মুসোলিনি। কারণ হিটলার আর মুসোলিনি ওদের যদি না তাড়াতেন আমেরিকায় এই বিজ্ঞান তৈরি হতো না। এরকম একটা চেহারা সারা পৃথিবী জুড়ে তৈরি হচ্ছে, এবং সেই চেহারার অংশীদার হয়েছে আমাদের দেশের এই অংশ, যাদের কথা আমরা আলোচনা করছি। আমাদের সঞ্চালক একটা কথা বলতে গিয়ে বলেছিলেন যে দেখতে হবে ক্ষমতাটা কার কাছে আছে। নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে ক্ষমতাটা কাকে আমরা ক্ষমতাটা দিচ্ছি, কে এটা করছে। আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে বুঝতে, ওকে সমর্থন করে উদাহরণটা দিচ্ছি। আপনারা জানেন যে পরমাণু বিদ্যুৎ নিয়ে পৃথিবীতে এখনো বিতর্ক আছে। পরমাণু বিদ্যুৎ থাকা উচিত কি উচিত না, বিতর্ক আছে। কিন্তু বাড়িতে গিয়ে দেখবেন যে ফরাসি দেশ এখনো 70 ভাগের বেশি পরমাণু বিদ্যুৎ তৈরি করে। এটা 80-র উপরে ছিল, এখন খানিকটা কমেছে। যখন ফুকুশিমাতে সেই সুনামি হলো জাপানে, তখন আবার নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে পৃথিবীতে। যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি আপনাদের কাছে যে ঘটনাটা বলতে চাই, ফ্রেডেরিক জুলিও কুরি, আপনারা জানেন তিনি বিখ্যাত বিজ্ঞানী, এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান পরিবার হচ্ছে মাদাম কুরির পরিবার, যেই পরিবারে 6টা নোবেল পুরস্কার। কারা কারা কটা পেয়েছেন হিসেবে যাচ্ছি না, শুধু মাথায় রাখবেন 6খানা নোবেল পুরস্কার একটা পরিবারে। তো ফ্রেডেরিক জুলিও, তিনি তখন ফরাসি পরমাণু শক্তি কমিশনের সভাপতি, তিনি তখন বিশ্ব শান্তি পরিষদ, ওয়ার্ল্ড পিস কাউন্সিল, তার সভাপতি, এবং তার সঙ্গে এটা জুড়ে নিতে পারেন তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির সদস্য। তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন, আমার দেশে পরমাণু গবেষণায় আমি শুধু মানুষের কল্যাণের জন্য ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করব না।
এবং তিনি যতদিন বেঁচে ছিলেন, আজকে ফরাসি দেশে পরমাণু বোমা আছে, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন ফরাসিদের বোমা তৈরি করতে দেননি। কমিউনিট আছে 5 মিনিট। তাহলে তিনি, এই যে কথাটা আমি আপনাদের কাছে বললাম যে আমাদের মনে রাখতে হবে ক্ষমতা কার কাছে এসেছে, এটা খুব জরুরি কথা, এবং এর জন্যই তো আমাদের লড়াই করতে হবে একসঙ্গে, এর জন্যই আমাদের লড়াই করতে হবে। আপনারা শুনেছেন একটি করে বাক্য, সঞ্চালকের এর বেশি বলা সম্ভব ছিল না, যে ডারউইন বাদ দিচ্ছি আমরা, মেন্ডেলিয়েভ বাদ দিচ্ছি আমরা, আমি পিথাগোরাসের উপপাদ্য কেন আমার দেশের নামে হবে না। আমি এই উদাহরণটা দিয়েই আমার আলোচনাটা গুটিয়ে আনবো, মানে 5 মিনিট সময়ের মধ্যে শেষ করব। দেখুন 2014 সালে যখন দিল্লিতে একটা বদল হলো, তখন দিল্লির মন্ত্রী একটা বিজ্ঞান কংগ্রেসে গিয়ে বলল যে পিথাগোরাসের উপপাদ্য কেন পিথাগোরাসের নামে হবে, এটা তো ভারতীয়দের নামে হওয়ার কথা। বলে তিনি কিছু নামটাম বললেন, আমি সময় লাগবে বলে আর ওইদিকে যাচ্ছি না। এবার সাংবাদিকরা তো বুঝেন, সাংবাদিক তো কত রকমের, মানে আমার কলকাতায় যেমন সাংবাদিক আছেন ভগবান ছাড়া কাউকে ভয় করেন না, দেখবেন বড় বড় করে লেখা থাকে। আবার কেউ বলেন যে আমাকে পড়ুন না হলে পিছিয়ে পড়বেন। ঔদ্ধত্যের সংস্কৃতি, যেটা কর্পোরেট সংস্কৃতি থেকে আসে, আমি আমেরিকায় দেখেছিলাম আজ থেকে 2 দশক আগে বড় বড় হোর্ডিং হাইওয়েতে, ইফ ইউ থিঙ্ক এডুকেশন ইজ এক্সপেন্সিভ থিঙ্ক আদারওয়াইজ। হোর্ডিং, ইফ ইউ থিঙ্ক এডুকেশন ইজ এক্সপেন্সিভ থিঙ্ক আদারওয়াইজ। যদি মনে করো লেখাপড়ায় খরচ হচ্ছে তাহলে ছেড়ে দাও, অন্য পথে যাও। এটাকে বলে ঔদ্ধত্যের সংস্কৃতি। কিন্তু তার মধ্যে তো যে বললাম পি সাইনাথ আছেন, রাজীব সরদেশাই আছেন, রবিশ কুমার আছেন, প্রণয় রায় আছেন, এরা তো আছেন, লড়ছেন তো তারা দেশে। প্রবীর পুরকায়স্থ এখন জেলে আছেন, লড়ছেন তারা। কয়েকজন সাংবাদিক, তারা একজনের কাছে গেলেন, তার নাম হচ্ছে মঞ্জুল ভার্গব। দেখবেন উইকিপিডিয়ায় তিনি ফিল্ডস পদক পেয়েছেন। ফিল্ডস পদক হচ্ছে গণিত শাস্ত্রে নোবেল পুরস্কার নেই, কিন্তু গণিত শাস্ত্রে নোবেল পুরস্কার হিসেবে ফিল্ডস পদক গণ্য করা হয়। তিনি বিদেশে আছেন, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, এমআইটিতেও পড়ান, কানাডার একটা বিশ্ববিদ্যালয়েও আছেন। তিনি ভারতীয় নন, নামটা শুনলে তাই মনে হয়। তার বাবা ভারতীয় বংশোদ্ভূত, তিনি বিদেশে চলে যান, তার বাবা, সেখানেই তার জন্ম। এবার কয়েকজন সাংবাদিক তার কাছে গেছেন যে এটা পিথাগোরাসের উপপাদ্য বলা উচিত কিনা, তিনি কি বলেন। তিনি তখন যে কথাটা বলেছেন এটা আমি আপনাদের কাছে বলতে চাইছি। তিনি বললেন যে দেখুন, পিথাগোরাসের উপপাদ্য আপনারা সকলেই জানেন, একটা অতিভুজি ত্রিভুজ, তার এই যে দুটো বাহু, তার বর্গ যোগ করলে অতিভুজের বর্গের সমান হয়। আমরা ছোটবেলায় পড়েছি উপপাদ্য হিসেবে। ধরুন একটা বাহু 3, একটা বাহু 4, আর একটা, তাহলে 3 বর্গ কত, 9, 4 বর্গ 16, 16 আর 9 25, 25 বর্গমূল 5, কাজে অতিভুজের দৈর্ঘ্য হবে 5। এরকম আপনি 3, 4, 5 মতো কতগুলো নম্বর তৈরি করতে পারেন। এগুলোকে বলা হয় ত্রয়ী সংখ্যা, ট্রায়াড। মঞ্জুল ভার্গব বললেন যে পিথাগোরাসের সময়ে এরকম ট্রায়াড, সিরিজ অফ ট্রায়াডস তৈরি হয়েছে। খেয়াল করবেন কথাগুলো। কিন্তু ভারতীয় সভ্যতায় এসে দেখা গেল যাগযজ্ঞ যখন হতো, যজ্ঞের যে বেদি করা হতো, জ্যামিতিক ইত্যাদি, সেখানে এইসব তারা অনুসরণ করতেন, এবং সেখানে ভারতীয় সভ্যতায় তার অনেক পরিচয় পাওয়া যায়, এরকম অতিভুজের অনেক পরিচয় পাওয়া যায়। তারপরে তিনি যে কথাটা বললেন, যেটা সব থেকে জরুরি কথা, তিনি বললেন যে দেখুন, বিজ্ঞান কিন্তু শুধুমাত্র উদাহরণ এবং সংজ্ঞা দিয়ে তৈরি হয় না। এক্সাম্পল অ্যান্ড ডেফিনেশন ডাজন্ট নেসেসারিলি কনস্টিটিউট সায়েন্স। তার সঙ্গে 3 নম্বর জিনিসটা লাগে, সেটা হচ্ছে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। তারপরে তিনি মঞ্জুল ভার্গব বললেন, চীন দেশের কয়েকজন গণিতজ্ঞ তারা তার প্রমাণ দিয়েছেন। কাজেই যদি বলতে হয় এখানে 3 দেশের বিজ্ঞানীদের অবদান আছে, এবং এইটা তিনি মন্তব্য করেননি, তিনি শুধু এইটাই বলেছেন। কিন্তু আমরা খুব সহজ যুক্তিতে বুঝি, এই ধারণাটা প্রথম যারা তৈরি করেছিলেন সভাপতি, তাদের নামে উপপাদ্যটা আমরা বলছি, এর মধ্যে ভুল কিছু নেই। আমি আপনাদের ভারতে চলে আসতে বলবো। আমার দেশের 2জন আধুনিক বিজ্ঞানী হচ্ছেন জগদীশচন্দ্র এবং প্রফুল্লচন্দ্র, তাদের হাতেই বিজ্ঞান তৈরি হয়েছে। 1927 সালে লাহোরে বিজ্ঞান কংগ্রেস হয়েছে, সেখানে সভাপতি ছিলেন জগদীশচন্দ্র। 1920 সালে নাগপুরে বিজ্ঞান কংগ্রেস হয়েছে, সেখানে সভাপতি ছিলেন প্রফুল্লচন্দ্র।
1927 সালে যে জগদীশচন্দ্র সভাপতির বক্তৃতা দিয়েছিলেন, আমি আপনাদের বলবো, আপনাদের লাইব্রেরিতে নিশ্চয়ই থাকবে আশা করা যায়। ইউনিভার্সিটি প্রেস কয়েক খণ্ডে সভাপতিদের বক্তৃতাগুলো বের করেছে। আমার বাড়িতে ব্যক্তিগত কপি আছে, কাজে আপনারা নিশ্চয়ই প্রতিষ্ঠানে আছে। আমি শুধু আপনাদের জগদীশচন্দ্রের লেখাটা পড়তে বলবো, যেখানে তিনি বলছেন, আমি বাংলা করে বলছি একটা জায়গা, কেউ যদি মনে করেন বিজ্ঞানের কোনো উদ্ভাবনা কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের ফসল, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। বিজ্ঞানের সমস্ত উদ্ভাবনা অবিচ্ছিন্ন মানব সভ্যতার অগ্রগতির ফসল। তাহলে ভেবে দেখুন, যে কথা 1927 সালে ভারতের আধুনিক বিজ্ঞানীর অন্যতম স্থপতি জগদীশচন্দ্র বলছেন, ঠিক একই কথা এখনকার আরেকজন বিশিষ্ট বিজ্ঞানী আমাদের সামনে হাজির করছেন। কিন্তু সময় খুব কম বলে আমি বিস্তারিত আলোচনায় যেতে পারছি না। এই যে জাতীয়তাবাদ, ইন্ডিয়ান, দেখুন আমি আপনাদের বলি, এখন বিস্তারিত বলার সুযোগ হবে না। ইন্ডিয়ান নলেজ সিস্টেম, যেটা কেশব বলছিলেন, আচ্ছা দেখুন, ভারতবর্ষে বিজ্ঞান, সায়েন্স ইন ইন্ডিয়া হতে পারে, সায়েন্স ইন ইউরোপ হতে পারে, সায়েন্স ইন আমেরিকা হতে পারে। ইন্ডিয়ান সায়েন্স বলে কিছু হয় না, ভারতীয় বিজ্ঞান বলে কিছু হয় না, ইউরোপীয় বিজ্ঞান বলে কিছু হয় না। বিজ্ঞান কোনো ভূখণ্ডের ভেতরে তার নাম দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। আপনি ভূখণ্ডে বিজ্ঞান চর্চা কি ধরনের হচ্ছে সেটা সংজ্ঞায়িত করতে পারেন। আমি সেই জন্যে আপনাদের কাছে একেবারে শেষে একজন বিখ্যাত সাংবাদিক, আপনারা অনেকে হয়তো তার নাম শুনেছেন, সিডনি হ্যারিস, ওয়াটারগেট কেলেঙ্কারি নিক্সনের তার একজন উদ্ধার করবার বড় কর্তা ছিলেন, তিনি খুবই পৃথিবীর সম্মানিত সাংবাদিক। তার একটা উদ্ধৃতি আমি আপনাদের পড়ে শোনাই, যে জাতীয়তাবাদ এখনকার হিন্দুত্ববাদীরা কোন চোখে দেখতে চায় তার একটা স্পষ্ট ছবি তার মধ্যে ফুটে উঠবে। তিনি বলছেন, দুটো শব্দ বলেছেন, প্যাট্রিয়ট এবং ন্যাশনালিস্ট। প্যাট্রিয়ট বলতে তিনি সত্যিকারের জাতীয়তাবাদ যারা, তাদের বলছেন, স্বাধীনতার। আর ন্যাশনালিস্ট বলতে এই এখন যা চলছে চারপাশে তার কথা বলছেন। আমি ইংরেজিটা বাংলায় জন্য করে দিলাম যে তাহলে লাইনটা সহজে আপনারা বুঝে ফেলবেন। তিনি লিখছেন এক জায়গায়, দি ডিফারেন্স বিটুইন প্যাট্রিয়টিজম অ্যান্ড ন্যাশনালিজম ইজ দ্যাট দি প্যাট্রিয়ট ইজ প্রাউড অফ হিজ কান্ট্রি, খেয়াল করবেন লাইনটা, দি প্যাট্রিয়ট ইজ প্রাউড অফ হিজ কান্ট্রি হোয়াট ইট ডাজ, and the nationalist is proud of his country no matter what it does. শুধু নো ম্যাটার কথাটা যোগ করেছেন। একজন প্যাট্রিয়ট, রাষ্ট্র যখন ভালো সদর্থক কাজ করে তিনি তার প্রশংসা করেন, যখন বিরোধী কাজ করে তিনি তার নিন্দা করেন। কিন্তু একজন ন্যাশনালিস্ট, রাষ্ট্র যাই করে তাকে সমর্থন করেন, হোয়াট এভার ইট ডাজ। লাইনটা শেষ করেননি, পরের লাইনটা দেখুন, আরো ভয়ঙ্কর। The first attitude, মানে attitude of the patriot, the first attitude creates a feeling of responsibility, but the second a feeling of blind arrogance that leads to war, that leads to, ওই যে কাশ্মীরের পাশে কি হলো, কি কোথাকার যুদ্ধ হলো আগের বার, পুলওয়ামা নাকি, পুলওয়ামার যুদ্ধ। এখন সামনে 24-এর আগে কি যুদ্ধ জানি না, কি যুদ্ধের ছবি ভাবছেন, রাম মন্দিরকে নিয়ে যুদ্ধ করবেন কিনা বুঝতে পারছি না, যাই হোক সে হবে। দুটো কথা বলে শেষ করব, 2 মিনিট সময় নেব, জানি না পার হয়েছে কিনা। হ্যাঁ, একটা হচ্ছে, আমি তো বাইরের অতিথি, 2 মিনিট সময় দেওয়া যেতে পারে। এক হলো, 1 নম্বর হচ্ছে, গুলিয়ে ফেললাম তোমার সঙ্গে কথা বলতে গিয়ে, একটাই বলি, একটাই ঘটনা বলি। আমি তখন ছাত্র, কার্ল মার্কসের মৃত্যু শতবর্ষ কলকাতা শহরে পালিত হচ্ছে। আমরা প্রচুর চলচ্চিত্র আলোচনা ইত্যাদি শুনবার সুযোগ হয়েছে। একটা ছবি দেখেছিলাম, চলচ্চিত্র, হিটলারের কাছ থেকে একটা ফতোয়া এসেছে একটা চিকিৎসাবিদ্যার গবেষণাগারের অধিকর্তার কাছে, যে এইখানে যত ইহুদি বিজ্ঞানী আছে কাল তাদের তাড়িয়ে দিতে হবে চাকরি থেকে। তিনি খুব বড় বিজ্ঞানী এবং উইথ হিউম্যান ভ্যালুস, মানে
অধিকর্তাকে ওখানকার সমস্ত বিজ্ঞানীরা শ্রদ্ধা করে, তিনি এমন ভালো আর কি। আমরা যেরকম উপাচার্য চাই আজকাল দেখতে পাই না, বুঝতেই পারেন, সেরকম অধিকর্তা ছিলেন তিনি। তিনি বুঝতে পারছেন না যে এরা এত ভালো গবেষণা করছে, আমি কেন তাদের তাড়াবো। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তিনি বুঝলেন ছবিটার এখানেই হচ্ছে বৈশিষ্ট্য, যে আমি তো একা হিটলারের সঙ্গে লড়াই করতে পারবো না, আমি কি করে ফ্যাসিস্টদের সঙ্গে একা লড়াই করব। ছবির শেষ দৃশ্য আছে এরকম, একেবারে সাদা ধবধবে টেবিল ক্লথ পাতা আছে, তার ঘরে তিনি বসে আছেন অধিকর্তা, দেখা যাচ্ছে তার এই হাতের এখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এবং অ্যাকচুয়ালি হি কমিটেড সুইসাইড, তিনি আত্মহত্যা করেছে। কিন্তু সব আত্মহত্যা কাপুরুষের নয়। রবীন্দ্রনাথ তাহলে ছোট গল্প লিখতেন না, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এ তো কাফি আছে, তো অসামান্য ছোট গল্প রবীন্দ্রনাথের। কিন্তু দেখা গেল তার এই মাথাটা ঝুঁকে আছে, পাশে একটা ছোট্ট সাদা কাগজে চিরকুট লেখা আছে, সেখানে লেখা আছে, ইটস এ ক্রাইম নট টু ফাইট হোয়েন দি ফাইট ইজ নেসেসারি। আমার মনে হয় আজকে যারা আলোচক তারা প্রত্যেকেই আলোচনার শেষে আপনাদের কাছে এই আবেদনটুকুই রেখেছেন, এবং আমি তাদের সঙ্গে সহমত হয়ে আপনাদের কাছে এই আবেদনটুকুই রাখলাম। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। 2 মিনিট সময় বেশি নিল, শ্যামলদাকে অসংখ্য ধন্যবাদ তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। মানে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই, আছে কি? আছে? নেই? তাহলে আমি বিশ্বনাথ রায়কে বলবো এসে ফর্মালি মিটিংটা শেষ করতে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভা, এবং বিশেষ করে যারা অত্যন্ত আমাদের কাছে সম্মানীয় বক্তা তারা বক্তব্য রাখলেন, এবং কেশবদা তার মূল্যবান সময়ের বেশ কিছুটা দিয়ে সঞ্চালনা করলেন, এবং উদ্বোধক আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট অল ইউনিভার্সিটি এমপ্লয়িজ কনফেডারেশনের তিনি শুরুতেই যে উদ্বোধনী ভাষণ রেখেছেন প্রত্যেককে, এবং যারা এখানে উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 65তম বর্ষ উদযাপনের এর পরবর্তী কর্মসূচি আগামী 13ই ডিসেম্বর বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম আমরা করব ট্রিবিউনা সেন অডিটোরিয়ামে বেলা 2টোয়। এখানে সবাই উপস্থিত থাকবেন। রবীন্দ্রসঙ্গীত, সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে একটি নৃত্যানুষ্ঠান, এবং আধুনিক বাংলা গানের শিল্পী মনোময় ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করবেন। আমি সকলকে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আজকে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই সেমিনারের কাজ শেষ করছি।